Assalamu alaikum. Welcome to our lecture 7. আমাদের আর 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অন্যরা আস্তে আস্তে আমরা আস্তে আস্তে একটু রিক্যাপ করি, একটু রিপিট করি। আমরা আছি হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডে। আজকে আমাদের ফোকাস হচ্ছে, আজকে আমাদের মূল ফোকাস, মেইন ফোকাস হচ্ছে দ্য ভিক্টোরিয়ান নভেলিস্ট। ভিক্টোরিয়ান পিরিয়ডের যারা ঔপন্যাসিক নভেলিস্ট, তাদের নিয়ে আজকে আমাদের আলোচনা। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু লেকচার 5-এ একটু ফিরে যাই। লেকচার 5-এ আমাদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু রিপিট করি, রিভাইজ করি। লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স কি ছিল? লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স বা সাহিত্যিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেয়েছিলাম নাম্বার 1, লিটারেচার ইন দিস এজ হ্যাজ কাম ভেরি ক্লোজ টু ডেইলি লাইফ, রিফ্লেক্টিং ইটস প্র্যাকটিক্যাল প্রবলেমস অ্যান্ড ইন্টারেস্ট। তার মানে সাহিত্য মানেই হচ্ছে ইট ইজ অ্যাবাউট ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবন, দৈনন্দিন জীবনের প্র্যাকটিক্যাল প্রবলেমস অ্যান্ড ইন্টারেস্ট, আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমস্যা নিয়ে আলোচনা থাকবে। সাহিত্য মানে ইট ইজ অ্যাবাউট আওয়ার ডেইলি লাইফ রিলেটেড প্রবলেমস অ্যান্ড ইন্টারেস্ট। এরপরে আমরা যেটা পাচ্ছি, অল দ্য গ্রেট পোয়েটস অ্যান্ড নভেলিস্ট দে আর মোরাল টিচার্স। যত বড় বড় সাহিত্যিক আমরা পাচ্ছি, যত বড় বড় সাহিত্যিককে আমরা বলি, এরা সবাই হচ্ছে মোরাল টিচার্স। এরা সবাই আমাদের শিক্ষক, এরা সবাই আমাদেরকে নৈতিকতা শিক্ষা দেবেন, মোরালিটি শিক্ষা দেবেন। তাহলে নাম্বার 1 এটা ছিল, ইট ইজ অ্যাবাউট ডেইলি লাইফ, অ্যাবাউট প্র্যাকটিক্যাল প্রবলেমস, অ্যান্ড অল দ্য পোয়েটস, নভেলিস্ট অ্যান্ড এসেইস্ট, ভিক্টোরিয়ান পিরিয়ডের যত কবি, ঔপন্যাসিক, গদ্যকার, প্রাবন্ধিক, এরা সবাই হচ্ছেন মোরাল টিচার্স। এরা সবাই নৈতিক শিক্ষক। এরা আমাদের, এরা সবাই আমাদেরকে নীতি শিক্ষা দেবেন। আমাদের 3 নম্বর টপিকটা ছিল সায়েন্স। ভিক্টোরিয়ান পিরিয়ডের লিটারেচার মানে এখানে বিজ্ঞানের কিছু প্রভাব থাকবে। সায়েন্স, বিজ্ঞান, বিজ্ঞান মানেই হচ্ছে ইট উইল এমফাসাইজ ট্রুথ। এখানে আলটিমেট ট্রুথ, অ্যাবসলিউট ট্রুথ, সত্য, সত্যের পেছনে আমরা ছুটবো। একটু আগে আমরা বললাম হচ্ছে মোরালিটি, নৈতিকতা, এখন হচ্ছে সত্য। সায়েন্স মানে এখানে উই উইল ফাইন্ড, ইট উইল ডিসকারেজ ওয়ার্কস অফ ইমাজিনেশন। এখানে কল্পনার চাইতে আলটিমেট ট্রুথ আর রিয়েলিস্টিক ভিউ অফ লাইফ এর গুরুত্ব বেশি। আর সকল ভিক্টোরিয়ান লেখক, সকল সাহিত্যিক, তারা সবাই ম্যাটেরিয়ালিজমকে, বস্তুবাদকে অ্যাটাক করবে। দে উইল অ্যাটাক ম্যাটেরিয়ালিজম, মানে হচ্ছে দে উইল crave, they will seek for ideal conception of life, idealism, not materialism, but idealism. তাহলে এই 4টা বৈশিষ্ট্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে যখন আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের লিটারেচার নিয়ে আলোচনা করব। Victorian literature is about daily life, our practical problems. All the poets, novelists, they are moral teachers. Victorian literature means science influence, about absolute truth, no place for imagination. And finally, Victorian literature means attacking materialism. It is about idealism. এখন এই এই যে এই যে আইডিয়াটা, এটা আমাদের লেকচার 5-এ আমরা আলোচনা করেছিলাম, লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। এটা আজকে আমাদের আরো বেশি করে কাজে লাগবে। আজকে আমাদের ফোকাস হচ্ছে দ্য ভিক্টোরিয়ান নভেলিস্ট। এই ভিক্টোরিয়ান পিরিয়ডের যারা ঔপন্যাসিক, যারা উপন্যাস লিখেছেন, তাদের নিয়ে আমাদের আলোচনা। ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলা হয় দ্য পিরিয়ড অফ নভেলস, দ্য পিরিয়ড অফ প্রোজ। কবিতার চাইতে এই যুগে নভেলের গুরুত্ব বেশি। আমাদের এই
ফার্স্ট স্লাইডে আমরা চারজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি। আমরা যদি বাম পাশের কোণায় আসি, আমরা প্রথমেই লেফট আপার লেফট সাইড আমরা দেখতে পাচ্ছি এখানে চার্লস ডিকেন্স, তার সাথে তার নিচেই রয়েছেন উইলিয়াম মেকপিস থ্যাকারে। এরা দুজন হচ্ছেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুজন নভেলিস্ট। আর রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি দুজন ভিক্টোরিয়ান নভেলিস্ট, বাট তাদেরকে আমরা বলছি মাইনর নভেলিস্ট। এরা দুজন মেজর, এরা দুজন মাইনর। থমাস হার্ডি, শার্লট ব্রন্টে। আমরা একটু জি সালাম দিয়েছি স্যার। আচ্ছা, আমরা কতজন আছি? আমরা 9 জন আছি, 11 জন আছি এখন। আমি বরং আরেকবার আমাদের গ্রুপে একবার নাম দিই সবাইকে। আচ্ছা, আমরা আমাদের সেকেন্ড স্লাইডে আসি। আপনারা কি সেকেন্ড স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের আজকের স্লাইডেও গত স্লাইডের মতো অনেক ইনফরমেশন থাকবে, বাট আমরা সবগুলোতে আমরা সমান গুরুত্ব দেব না। যেসবগুলোতে দেখবেন বোল্ড করা, কালার দিয়ে মার্ক করা, ওই পার্টগুলোতে আমরা বেশি ফোকাস করব। আর বাকি যে পার্টগুলো সেগুলো হচ্ছে বেশিরভাগই আপনাদের সেলফ স্টাডি প্লাস নিজেদের স্টাডি করার জন্য। তারপরেও যদি কোনো পরবর্তীতে সমস্যা হয় আমরা ওটা নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা নেই। আমাদের সেকেন্ড স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ অ্যাবাউট চার্লস ডিকেন্স, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিক্টোরিয়ান নভেলিস্ট। চার্লস ডিকেন্স ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিক্টোরিয়ান নভেলিস্ট। উনি জন্মগ্রহণ করেন 1812, মৃত্যুবরণ করেন 1870, 1812 to 1870। আমরা আস্তে আস্তে শুরু করি পড়া। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি টেনিসন ব্রাউনিং এর সাথে। আমরা গত ক্লাসে লেকচার 6 আলোচনা করেছিলাম ভিক্টোরিয়ান পোয়েটস। দুজন মেজর ভিক্টোরিয়ান পোয়েট সম্পর্কে আমরা আলোচনা করেছি, তারা ছিলেন আলফ্রেড টেনিসন এন্ড রবার্ট ব্রাউনিং। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অ্যালফ্রেড টেনিসন এন্ড রবার্ট ব্রাউনিং, এই দুইজনের সাথে চার্লস ডিকেন্সকে তুলনা করা হয়েছে। কেন তুলনা করা হচ্ছে আমরা একটু দেখি। While Tennyson and Browning were being educated for the life of literature and shielded most tenderly from the hardship of the world. টেনিসন এন্ড ব্রাউনিং এরা দুজনেই একদম জীবনের শুরু থেকে সাহিত্যের প্রতি তাদের জীবন উৎসর্গ, এবং সবচেয়ে বড় কথা দে ওয়্যার শিল্ডেড মানে হচ্ছে প্রোটেক্টেড, তারা নিরাপদ ছিলেন। কি হতে নিরাপদ ছিলেন? দে ওয়্যার শিল্ডেড মোস্ট টেন্ডারলি ফ্রম দ্য হার্ডশিপ অফ দ্য ওয়ার্ল্ড, মানে এই দুনিয়ার যত কষ্ট, দুনিয়ার কষ্ট বলতে এই জাগতিক জীবনের যে কষ্ট, দুঃখ দুর্দশা, এই জাগতিক দুঃখ দুর্দশা থেকে তারা ছিলেন নিরাপদ। দে ওয়্যার শিল্ডেড মোস্ট টেন্ডারলি ফ্রম দ্য হার্ডশিপ অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর যে দুঃখ কষ্ট, এই জগতের যে দুঃখ কষ্ট তাদেরকে ওইভাবে স্পর্শ করতে পারেনি। টেনিসন এন্ড ব্রাউনিং এরা দুজনেই ছিলেন খুবই ভাগ্যবান। তারা ধনী ধনী ফ্যামিলির সন্তান, তাদের বাবা মা, তারা যে ফ্যামিলিতে বড় হয়েছেন ফ্যামিলিটা হচ্ছে খুবই সচ্ছল ফ্যামিলি, মানে তারা দারিদ্রের আঘাত থেকে নিরাপদ ছিলেন। কিন্তু আমাদের চার্লস ডিকেন্স, যাকে নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু, চার্লস ডিকেন্স কিন্তু অতটা সৌভাগ্যবান ছিলেন না। আমরা এই যে কালার করা বোল্ড করা আছে, আমরা এই পার্টটাতে ফোকাস করি, আমি হাইলাইট করলাম, আপনারা দেখেন। ডিকেন্স grew up
as a poor and suffering child. চার্লস ডিকেন্স উনি দরিদ্র ফ্যামিলির গরিব গরিব পরিবারের সন্তান। তার ফ্যামিলি they were suffering by poverty. ডিকেন্সকে আমরা পাচ্ছি ডিকেন্স grew up as a poor and a suffering child. চার্লস ডিকেন্স একদম তার শৈশব থেকেই they were suffering from poverty. আমরা আমাদের লেকচার 5 এ যখন আলোচনা করেছিলাম যে আপার ক্লাস এন্ড লোয়ার ক্লাস এদের মধ্যে খুবই ইকোনমিক ডিসক্রিমিনেশন ছিল। যারা গরিব তারা খুবই করুণ জীবন যাপন করত, তাদের জীবনে ছিল ধনীদের তুলনায় দুঃখ দুর্দশা অনেক বেশি পরিমাণে আমরা দেখতে পাই। চার্লস ডিকেন্স হচ্ছে সেই লোয়ার ক্লাস সোসাইটির রিপ্রেজেন্টেটিভ। উনি ছোটবেলা থেকেই দারিদ্র আর দুঃখ দুর্দশার মধ্য দিয়ে বড় হয়েছেন। ডিকেন্স grew up as a poor and a suffering child, helping to support his family by pasting labels on blacking bottles. উনি ছোটবেলা থেকেই চাইল্ড লেবারের সাথে যুক্ত ছিলেন। একদম শৈশব থেকেই উনি অর্থ রোজগারের কাজে জীবিকার প্রয়োজনে তিনি বিভিন্ন কাজে লিপ্ত হন। এই কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উনি ওনার ফ্যামিলিকে কিভাবে সাপোর্ট করতেন ইকোনমিক্যালি, টাকা পয়সার দিক থেকে উনি সাপোর্ট করতেন কিভাবে, বাই পেস্টিং লেবেলস অন ব্ল্যাকিং বটলস। উনি বোতলে লেবেল লাগাতেন। স্লিপিং আন্ডার আ কাউন্টার লাইক এ হোমলেস ক্যাট। হোমলেস ক্যাট বেড়াল, যে বেড়াল রাস্তাঘাটে ঘোরে সেরকম অসহায় বেড়ালের মতো উনি বিভিন্ন জায়গায় ঘুমাতেন। স্লিপিং আন্ডার আ কাউন্টার and once a week timidly approaching the big prison. সপ্তাহে একদিন উনি একটা জেলখানায় ভ্রমণ করতেন। কেন উনি জেলখানায় বেড়াতে যেতেন? জেলখানা তো বেড়ানোর জায়গা না, কিন্তু উনি once a week he approached the big prison, যেখানে his father was confined for debt. তার বাবা জেলখানায় বন্দী ছিল। কেন? তার বাবা জেলখানায় বন্দী ছিল এই জন্য না যে সে কোনো অপরাধ করেছিল। তার বাবা জেলখানায় বন্দী ছিল কারণ উনি কোন একজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, নির্দিষ্ট সময়ে উনি টাকা পরিশোধ করতে পারেননি। ওই সময়ে যদি কেউ নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধে ব্যর্থ হতো তাহলে তাকে পুলিশ ধরে নিয়ে যেত বা লোকজন ধরে নিয়ে যেত, তাদেরকে একটা বিশেষ কয়েদখানায়, বিশেষ জেলখানায় আটকে রাখা হতো। যতদিন পর্যন্ত তারা টাকা ফেরত না দিতে পারতো ততদিন পর্যন্ত তারা they were confined in a debt jail. ঋণগ্রস্তদের জেলখানায় আবদ্ধ থাকতে হতো। আমাদের চার্লস ডিকেন্স তার বাবা জেলখানায় বন্দী ছিলেন যেহেতু উনি তার ঋণ শোধ করতে পারেননি। তাহলে আমরা দেখতে পাচ্ছি চার্লস ডিকেন্সের ছোটবেলা বেশ দুঃখ কষ্টে কেটেছে। এটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি চার্লস ডিকেন্স তার ছোটবেলা his childhood was full of suffering. প্রচুর দুঃখ কষ্টের মধ্য দিয়ে তার জীবন, তার শৈশব কেটেছে। চার্লস ডিকেন্স হচ্ছে সেই সব সৌভাগ্যবান মানুষদের মধ্যে একজন যারা পরবর্তী জীবনে সাফল্য লাভ করেন। তার ছোটবেলা শৈশব যতটাই দুঃখ কষ্টে কেটেছে উনি পরিণত বয়সে ঠিক ততটাই সাফল্য লাভ করেন। কিভাবে? পরবর্তীতে লাইন ইন 1836 সালে his Pickwick was published. 1836 সালে উনার জন্ম হচ্ছে কত সালে? 1812 সালে। 1836 সালে উনার বয়স মাত্র 24, মাত্র 24 বছর বয়স। যখন উনার বয়স only 24, উনি উনার প্রথম নভেল পাবলিশ করা শুরু করলেন পিকউইক, PICKWICK. In 1836 his Pickwick was published. উনার নভেল পাবলিশ হলো and life was changed. এবং তার জীবন পাল্টে গেল। তার বয়স যখন 24 অবশেষে তার দুঃখ দুর্দশা দারিদ্র্যের অবসান ঘটলো। As if a magician had waved his wand over him. যেন একজন জাদুকর তার উপর দিয়ে জাদুর কাঠি ছুঁয়ে দিল। জাদুকরি ভাবে
অলৌকিকভাবে চোখের পলকে তার জীবন পাল্টে গেল। While the two great poets, তার সময়ের বড় বড় দুইজন কবি, আমরা অলরেডি টেনিসন এন্ড ব্রাউনিং এর নাম জানি। While the two great poets slowly struggling for recognition, টেনিসনের টেনিসন তখনও অত স্বীকৃতি পাচ্ছে না, ব্রাউনিং এর স্বীকৃতি পাচ্ছে না, কিন্তু ডিকেন্স সে এতটাই সৌভাগ্যবান 1836 সালে, তখনও আমাদের অফিসিয়ালি ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হয়নি। ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হয় হচ্ছে আরো এক বছর পরে 1837 সালে। কুইন ভিক্টোরিয়া সিংহাসনে বসার এক বছর আগেই উনি পিকউইক পাবলিশ করা শুরু করলেন এবং চার্লস ডিকেন্স became one of the most popular novelist of that period. আর ভিক্টোরিয়ান পিরিয়ড, রানী ভিক্টোরিয়া যখন সিংহাসনে বসলেন তখন অলরেডি চার্লস ডিকেন্স ইজ a very famous name. কতটা ফেমাস পরের লাইনে আছে, ডিকেন্স উইথ plenty of money, ততদিনে উনি বেশ টাকা পয়সা হলো ওনার। ছোটবেলায় উনি যথেষ্ট দুঃখ দুর্দশার মধ্য দিয়ে বড় হয়েছেন, তার শৈশব কেটেছে চরম দারিদ্র আর দুঃখ দুর্দশার মধ্য দিয়ে। 24 বছর বয়সে উনি he had plenty of money, অবশেষে তার হাতে টাকা পয়সা এসেছে, and too much fame, এবং one of the most popular person in England, ইংল্যান্ডের সবচেয়ে বিখ্যাত মানুষদের মধ্যে একজন। চার্লস ডিকেন্সের জীবনটা রূপকথার মতো। উনি ছোটবেলায় যতটা দুঃখ দুর্দশার মধ্য দিয়ে বেড়ে উঠেছেন, 24 বছর বয়সে উনি ইংল্যান্ডের one of the most famous person. He was acknowledged literary hero of England. 24 বছর বয়সেই তাকে মানুষজন স্বীকৃতি দিল, the literary hero of England. কি চমৎকার, কি মোটিভেটিং, কি ইন্সপায়ারিং জীবন চার্লস ডিকেন্সের। দেখেন ভদ্রলোক ছোটবেলায় কতটা কষ্ট করেছেন। শৈশব থেকেই উনি নিজের রোজগার নিজেই করতে হয়েছে, সংসারকে সামলাতে হয়েছে, কিন্তু 24 বছর বয়সে he was regarded as the acknowledged literary hero of England, the idol of immense audience which gathered to applaud him wherever he appeared. উনি যেখানে যেতেন সেখানেই মানুষ ভিড় করত, উনি এতটা বিখ্যাত ছিলেন। উনি যেখানেই পদক্ষেপ রাখতেন, people applaud him wherever, সেখানেই মানুষ তাকে দেখলে তালি দিত, উনি এতটাই বিখ্যাত ছিলেন। While the whole tendency of this age was toward realism, আমরা অলরেডি এই বিষয়ে একমত যে ভিক্টোরিয়ান পিরিয়ড মানেই towards realism, বাস্তবতাবাদের দিকে, away from extremes of the romanticist. তখন it was no longer the period of romanticist. এমন একটা সময়ে উনি অন্য সবার থেকে আলাদা, যেখানে মানুষজন রিয়েলিজমের দিকে ঝুঁকছে, যেখানে মানুষজন ইমাজিনেশনের বিরুদ্ধে, সেখানে উনি he is looking for oddities and absurdities. উনি শুধুমাত্র রিয়েলিজমের পেছনে ছুটছেন না, উনি রিয়েলিজমের মধ্যে oddities and absurdities খুঁজে বেড়াচ্ছেন। ওনার মধ্যে আমরা রোমান্টিসিস্টদের অবদান লক্ষ্য করি, ওনার মধ্যে আমরা রোমান্টিসিস্টদের ইনফ্লুয়েন্স লক্ষ্য করি। স্যার অডিটিস আর অ্যাবসার্ডিটিস মানে কি? অড অ্যাবসার্ড মানে হচ্ছে যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক, একটু অসম্ভব। অড মানে হচ্ছে পেকুলিয়ার, 8-10টা থেকে আলাদা। রিয়েলিজম মানে কি? রিয়েলিজম মানে হচ্ছে বাস্তবতা যেমন সেটাকে ওইভাবেই পোর্ট্রে করা। রিয়েলিস্টিক মানেই হচ্ছে ওখানে কিন্তু আপনি অবাস্তব কোনো কিছু পাবেন না, সবই হচ্ছে স্বাভাবিক বাস্তবতা। কিন্তু চার্লস ডিকেন্স উনি খুব ভালো করেই জানতেন যে মানুষ বাস্তবতার চাইতে একটু অড, ইউনিক, অ্যাবসার্ড জিনিসপত্র বেশি পছন্দ করে। মানে রিয়েলিস্টিক জিনিসপত্র কি আমাদেরকে এন্টারটেইনমেন্ট দেয় আপনারা বলেন? রিয়েলিস্টিক, আমরা যতই বলি রিয়েলিস্টিক, আপনার কি রিয়েলিস্টিক জিনিসপত্র কি আপনারা এন্টারটেইনড হন? আপনাদের ভালো লাগে, মন ভরে? No, sir. আমরা সবসময় খুঁজি হচ্ছে একটু অন্যরকম, একটু অড, একটু এক্সেপশনাল। চার্লস Something which ডিকেন্স is সেই next to possible. চার্লস ডিকেন্স ওই জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করছেন, কি অড আছে, কি অ্যাবসার্ড,
শুধু রিয়েলিস্টিক জিনিসপত্র তো মানুষজন সবসময় একসেপ্ট করবে না, মানুষ একটু অড, একটু অ্যাবসার্ড জিনিসপত্র পছন্দ করে। It was precisely by emphasizing oddities and absurdities, এই যে একটু অড, একটু অন্যরকম, একটু অসম্ভব, বাস্তবতার একটু অন্যরকম, বাস্তবতা তো থাকবেই, এর মধ্যে একটু অন্যরকম। By making caricatures rather than characters, উনি বাস্তবসম্মত চরিত্র চিত্রায়নের পরিবর্তে উনি একটু ক্যারিকেচার করতে পছন্দ করতেন। মানে হচ্ছে একদম বাস্তবসম্মত চরিত্র আমরা অতটা এনজয় করি না, মানুষ যাতে একটু আগ্রহের সাথে লক্ষ্য করে এই জন্য কিছু ক্যারেক্টারকে উনি ইচ্ছা করেই একটু অন্যরকম করে সাজিয়েছেন বাস্তবতার আদলে, কিন্তু উইথ অডিটি, স্পেশালিটি, ইউনিকনেস। আমরা যদি খুবই স্বাভাবিকভাবে সাদামাটাভাবে একটা ক্যারেক্টারকে উপস্থাপন করি, সেটা কিন্তু আমাদের অতটা বেশি হৃদয়ঙ্গম, অতটা ভালো লাগে না। কিন্তু যখনই আমরা একটা ক্যারেক্টারকে একটু ক্যারিকেচার মানে একটু কার্টুনিশ যখন প্রেজেন্ট করি, তখন কিন্তু আমাদের কাছে সেটা অ্যামিউজিং, এন্টারটেইনিং লাগে। ডিকেন্স কিভাবে পপুলার হলেন? ডিকেন্স যদি সেই রিয়েলিজম নিয়ে পড়ে থাকতেন তাহলে কিন্তু উনি পপুলার হতে পারতেন না। ডিকেন্স খুব ভালো করে জানতেন হাউ টু রাইট সামথিং পপুলার, হাউ টু রাইট সামথিং এন্টারটেইনিং। সেজন্য উনি রিয়েলিজম ছেড়ে উনি উনার ইমাজিনেশন দিয়ে, উনি উনার অডিটিস, অ্যাবসার্ডিটিস পোর্ট্রায়াল দিয়ে উনি মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছিলেন, উনি মানুষকে এন্টারটেইনমেন্ট দিয়ে যাচ্ছিলেন। আমাদের যুগে হুমায়ুন আহমেদ যেমন ছিলেন, হুমায়ুন আহমেদের লেখা মানুষজন যেরকম আনন্দ দিয়ে পড়ত, হুমায়ুন আহমেদ কিন্তু বাস্তবতার মধ্যে, আমি উদাহরণ দিচ্ছি, আমি বলছি না দুজন এক, আপনাদের বোঝার সুবিধার জন্য, হুমায়ুন আহমেদ, বাংলা সাহিত্য হুমায়ুন আহমেদের লেখা যেমন একটু অন্যরকম, উনি কিন্তু বাস্তবতাই আমাদের সামনে তুলে ধরছেন, কিন্তু তার সাথে একটু উইয়ার্ড কিছু, একটু অসম্ভব অ্যাবসার্ড কিছু আমরা তার নাটকে লক্ষ্য করি, করি কিনা বলেন আপনারা? জি স্যার। আপনারা সবাই হুমায়ুন আহমেদের লেখার সাথে পরিচিত, সবাই আপনারা তার নাটক দেখেছেন, দেখবেন তার নাটক বাস্তবতার সাথে, তার সাথে হঠাৎ করে ভেরি অড, উইয়ার্ড, অ্যাবসার্ড কিছু জিনিসপত্র চলে আসে, এবং এই জন্য আমরা তার নাটক খুব বেশি করে দেখি, এই জন্য আমরা তার বই মেলার সময় দলে দলে হাজারে হাজারে কিনি। এটা হচ্ছে পাবলিক ডিমান্ড। হুমায়ুন আহমেদ যেমন পাবলিক ডিমান্ড বুঝতে পেরেছিলেন, চার্লস ডিকেন্স সেরকম তার সময় পাবলিক ডিমান্ড বুঝতে পেরেছিলেন, এবং এই তার দূরদর্শিতার কারণে, এই যে তার ফার সাইটেড, এই যে দূরদর্শিতা বিবেচনার কারণে, চার্লস ডিকেন্স became the most popular novelist of Victorian period. তাহলে উনি কিভাবে পপুলার হলেন আমরা এই স্লাইডের একদম লাস্ট বোল্ড করা যে লেখা ওটা আবার রিপিট করি। It was precisely by emphasizing oddities and absurdities. উনি চার্লস ডিকেন্স উনি জোর দিচ্ছেন, এমফাসাইজ করছেন কোথায়? oddities, odd, weirdness and absurdities, improbabilities, by making caricatures rather than characters. ওনার যে ক্যারেক্টার গুলো বেশিরভাগই হচ্ছে কার্টুনিশ পর্যায়ে চলে যায়। হুমায়ুন আহমেদের ক্যারেক্টার গুলো কেমন দেখবেন, বেশ কিছু ক্যারেক্টার আছে অলমোস্ট কার্টুন, তারা দে আর নট রিয়েলিস্টিক এট অল। দেখবেন তার নাটকে যদি 20 থেকে 30টা চরিত্র থাকে, এর মধ্যে 7-8টা ক্যারেক্টার তারা অলমোস্ট কার্টুন ক্যারিকেচার্স, মানে দে আর নট রিয়েল ক্যারেক্টার্স। এইসব ক্যারেক্টারের মধ্যে এতটাই অ্যাবসার্ডিটি, এতটাই অডিটি যে তারা অলমোস্ট কার্টুনিশ ক্যারেক্টার্স। চার্লস ডিকেন্সের নভেলের মধ্যেও আমরা এরকম অদ্ভুত কিছু চরিত্র পাই, এবং এই অদ্ভুত চরিত্রগুলো মানুষ প্রচন্ড আগ্রহের সাথে, এন্টারটেইনমেন্টের সাথে অ্যাকসেপ্ট করত। We were amused, and Dickens first achieved his popularity, এবং Dickens was successful in acquiring popularity. এই পর্যন্ত কি ঠিক আছে? কোনো কনফিউশন? মানে স্যার চার্লস ডিকেন্স ছিল ভিক্টোরিয়ান পিরিয়ডে হুমায়ুন আহমেদ। এটা আপনি হালকা পাতলা বলতে পারেন, অনেকটা সেরকম। আমরা আরেকটু সামনে গেলে আরেকটু ক্লিয়ার হবে। দেখি আমরা থার্ড স্লাইডে যাই। থার্ড স্লাইডে আমরা দেখতে পাবো যে উনি কিভাবে এত বেশি সফল হলেন।
তার হালকা একটা বর্ণনা আছে। চার্লস ডিকেন্স, আবারও আমরা রিপিট করি, উনার জন্ম 1812, মৃত্যু 1870। ডিকেন্সের আর্লি লাইফ, ডিকেন্সের জীবনের শুরুটা ফুল অফ হার্ডশিপ এন্ড সাফারিং, এটা অলরেডি আমরা জানি। উনি ছোটবেলায় দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিলেন। উনার ফ্যামিলি, দে সাফার্ড, severely suffered from poverty. উনার বাবা প্রায় জেলখানায় বন্দি থাকতেন, ডেথ প্রিজন। এটার বর্ণনা আমরা পাবো হচ্ছে টেক্সট পেজ নাম্বার 619, এটা লেখা আছে দেখবেন স্লাইডেই। আমরা উইলিয়াম জে লং তার বইয়ে যদি আমরা 619 পেজে যাই, 619, তাহলে দেখবেন এই যে লাইফ, তার লাইফ কেমন ছিল সেটার একটা বর্ণনা এখানে আমরা পাচ্ছি। In Dickens's early life, we see a stern but unrecognized preparation for the works that he was to do. Never was there a better illustration of the fact that a boy's early hardship and suffering, মানে তার যে early life full of hardship and suffering are sometimes only divine messengers distinguish. এই যে তার জীবনের যে দুর্দশা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এখান থেকেই উনি কিন্তু তার সাহিত্য রচনার উপাদান পেয়েছেন। এগুলোই হচ্ছে তার সাহিত্য রচনার অনুপ্রেরণা। এখানে উনার আরো কিছু ইনফরমেশন আমরা পাবো, আমি হাইলাইট করছি, আপনারা দেখেন। হি ওয়াজ দ্য সেকেন্ড অফ 8 poor children. তার পরিবারে তারা 8 ভাই বোন ছিলেন, 8 জন, 8। He was the second, এই 8 জনের মধ্যে উনি ছিলেন সেকেন্ড, দ্বিতীয়। He was the second of 8 poor children and was born at Landport in 1812. এরপরে তার ফ্যামিলির বর্ণনা আছে। His father, who is supposed to be original of Mr. Micawber, এখানে উনার চার্লস ডিকেন্সের একটা নভেলের ক্যারেক্টার মিস্টার মিকোবার, এই ক্যারেক্টারটা তার বাবার চরিত্রের অবলম্বনে তৈরি। His father was a clerk in a navy office. চার্লস ডিকেন্সের বাবা নেভি অফিসের কেরানি চাকরি করত। He could never make both ends meet. কখনোই উনি যথেষ্ট রোজগার করতে পারতেন না। এমনিতেই পরিবার ছিল অনেক বড়, রোজগার ছিল খুবই অল্প, খুবই কষ্টে তারা দিনাতিপাত করতেন, খুবই কষ্টে তাদের দিন যেত। And after struggling with debts, এবং তার প্রচুর পরিমাণে দেনা ছিল, ঋণ ছিল মানুষের কাছে। And after struggling with debts in his native town for many years, moved to London. উনি প্রচুর মানুষ তার কাছে টাকা পেত, অবশেষে উনি ল্যান্ডপোর্ট থেকে পালিয়ে লন্ডনে চলে আসেন। ডিকেন্সের বয়স তখন 9 বছর। The debts still pursued him, and after 2 years of grandiloquent misfortune, he was thrown into the poor debtors prison. এই কথাটা আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম। তখনকার সময় যদি কেউ টাকা পয়সা ঠিক সময়ে শোধ করতে না পারত, ঋণের টাকা যদি যথাসময়ে তারা পূরণ করতে না পারতেন, তখন তাদেরকে মানুষ ধরে নিয়ে যেত। একটা স্পেশাল জেলখানা ছিল ঋণগ্রস্তদের জন্য। যতদিন না তারা টাকা পয়সা শোধ করতো, ততদিন পর্যন্ত তাদেরকে ওই জেলখানায় বন্দি থাকতে হতো। এরকম দুঃখ কষ্টের জীবন ছিল চার্লস ডিকেন্সের। কিন্তু তার যে দুঃখ কষ্ট, এই যে তার হার্ডশিপ, সাফারিং, these are his personal experience, and এগুলো ছিল of immense value, খুবই মূল্যবান অভিজ্ঞতা। তার ছোটবেলার, তার প্রথম জীবনের এই যে দুঃখ কষ্ট যন্ত্রণা, এর উপর ভিত্তি করেই কিন্তু উনি ওনার উপন্যাসগুলো লিখেছেন। তাহলে ওনার জীবনের অভিজ্ঞতাগুলোকে আমরা মূলত 4 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট, as a child, poor and lonely. প্রথমত চার্লস ডিকেন্স ছিলেন a child, poor and lonely. A lonely, poor child, longing for love and for society. সমাজে তার কোনো স্বীকৃতি ছিল না, কেউ তাকে ভালোবাসতো না, খুবই দুঃখের কষ্টের জীবন। He laid the foundation for those heart-rending pictures of children. পরবর্তীতে চার্লস ডিকেন্স যখন উপন্যাস লিখলেন, তখন তার উপন্যাসেও উনি ওনার জীবনের উপর ভিত্তি করে
পুয়ার লোনলি চাইল্ড, তাদের জীবন উনি পোর্ট্রে করলেন। উনার নভেলে উনার নিজের জীবনের উপর ভিত্তি করে উনি পুয়ার চিলড্রেনের জীবন পোর্ট্রে করলেন। উনার নভেলে আমরা পাই হার্ট রেন্ডিং পিকচার্স অফ চিলড্রেন। উনি খুব ভালো করেই জানেন ছোট শিশুরা তারা দারিদ্রতায় কেমন দুঃখ কষ্টে জীবনযাপন করেন। উনার নিজের অভিজ্ঞতার আলোকে উনি নভেল লিখলেন। ইন হিজ নভেলস উই ফাইন্ড দ্য হার্ট রেন্ডিং পিকচার্স অফ চিলড্রেন হু আর পুয়ার অ্যান্ড লোনলি। এই যে তার জীবনের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স অ্যাজ এ চাইল্ড পুয়ার অ্যান্ড লোনলি, এটার উপর ভিত্তি করে উনি নভেলে ক্যারেক্টার গুলো উপস্থাপন করলেন। তার নভেলেও আমরা পাই তার মতোই চাইল্ড পুয়ার অ্যান্ড লোনলি, হার্ট রেন্ডিং পিকচার্স, হৃদয় স্পর্শী বর্ণনা। আমরা সেসব দুর্ভাগা দুঃখ কষ্টে ভোগা শিশুদের জন্য সেন্টিমেন্টাল হয়ে যাই, আমরা ফিল করি তারা কতটা কষ্ট দুঃখে বড় হয়। সেকেন্ড, উনার জীবনের দ্বিতীয় যে ধাপ, সেকেন্ড অ্যাজ এ ক্লার্ক ইন লয়ার্স অফিস অ্যান্ড ইন দ্য কোর্টস। যেহেতু তার বাবা প্রায়ই জেলখানায় বন্দি থাকতো, সেহেতু চার্লস ডিকেন্স he took a job as a clerk in lawyer's office and in the court. যখন উনি লয়ার্স অফিস আর কোর্টে চার্লস ডিকেন্স নিজেই কেরানির চাকরি নিলেন, সেখানে উনি এক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হলেন। উনি ওখানে কি অভিজ্ঞতা পেলেন? হি লার্ন টু আন্ডারস্ট্যান্ড বোথ এনিমিজ অ্যান্ড ভিকটিমস অফ সোসাইটি। উনি যখন লয়ার অফিসে, কোর্ট রুমে, আদালতে যখন চাকরি করতেন কেরানি হিসেবে, মানে আমরা এখানে ইনফরমেশন পাচ্ছি যে ডিকেন্স একটা সময়, তার জীবনের একটা সময় আদালতে চাকরি করতেন, লয়ারদের অফিসে কেরানির চাকরি করতেন। চাকরি করতে করতে উনি দেখলেন আইনের ফাঁদে পড়ে মানুষজন সর্বশান্ত হয়। উনি যখন লয়ারের অফিস, কোর্ট অফিসে যখন চাকরি করতেন, আদালতে যখন কেরানির চাকরি করতেন, ওখানে কি দেখলেন? হি ফাউন্ড এনিমিজ অ্যান্ড ভিকটিমস অফ সোসাইটি। সমাজে কারা শত্রু আর কারা ভুক্তভোগী, কারা এনিমি, কারা ভিকটিম। এবং উনি ওনার নভেলে খুব সুন্দরভাবে এই পিকচারটা পোর্ট্রে করছেন। বিটুইন হুম দ্য হার্শ লস অফ দ্যাট ডে ফ্রিকুয়েন্টলি মেড নো ডিস্টিংশন। কারা আইনের অপব্যবহার করত, যাদের হাতে সম্পদ আছে, যারা ধনী, তারা আইনের অপব্যবহার করত, তারাই হয়ে গেল সমাজের শত্রু। আর যারা লোয়ার ক্লাস, যারা গরিব, যারা অসহায়, দে আর দ্য ভিকটিমস অফ সোসাইটি। চার্লস ডিকেন্স তার নভেলে এই বিষয়টা খুব চমৎকার ভাবে দেখালেন যে দোজ হু আর রিচ অ্যান্ড পাওয়ারফুল, দে আর এনিমিজ অফ দ্য সোসাইটি। তারা সমাজের শত্রু, কারণ তারা আইনের অপব্যবহার করছে। তারা আইনের অপব্যবহার করার কারণে দোজ হু আর হেল্পলেস, দোজ হু আর লোয়ার ক্লাস পিপল, দে আর দ্য ভিকটিমস অফ সোসাইটি। চার্লস ডিকেন্স তার নিজের জীবন দিয়ে এই শিক্ষাটা পেয়েছেন এবং তার এই অভিজ্ঞতা খুব সুন্দরভাবে তার নভেলে আমরা পাই। থার্ড, 3 নাম্বার, অ্যাজ এ রিপোর্টার। পরবর্তীতে চার্লস ডিকেন্স সংবাদপত্রের রিপোর্টার হিসেবে কাজ করেছেন। and afterwards as a manager of various newspapers, অনেক কাগজ, অনেক সংবাদপত্রের ম্যানেজার হিসেবে, অনেক নিউজপেপারের ম্যানেজার হিসেবে উনি কাজ করেছেন। he learned the tricks, উনি বিভিন্ন কলাকৌশল, বিভিন্ন ট্রিক্স শিখলেন of racy writing. racy writing কি বিষয়? and of knowing too and nicely what would suit the popular taste. দৈনিক দৈনিক সংবাদপত্রের অফিসে চাকরি করতে করতে, রিপোর্টারের চাকরি করতে করতে চার্লস ডিকেন্স খুব ভালোভাবে শিখে নিলেন যে হোয়াট উড সুট দ্য পপুলার টেস্ট। কোন ভাষায় লিখলে, কিভাবে লিখলে মানুষজন সেটাকে লিখে নেবে, পাবলিক খাবে কোন ভাষাটা। চার্লস ডিকেন্স সংবাদপত্রের অফিসে কাজ করতে করতে শিখলেন যে মানুষ কোন ভাষা সবচেয়ে বেশি জনপ্রিয় হিসেবে, কোন ভাষায় লিখলে মানুষজন সেটাকে লিখে নেবে, কোন ভাষা পাবলিক ডিমান্ড করে। একটা রিপোর্টারের চাকরি করতে করতে
নিউজ পেপার অফিসে ম্যানেজারের চাকরি করতে উনি বুঝলেন যে কোন ভাষায় লিখলে মানুষজন সেটা আরো বেশি করে গ্রহণ করবে। কোন ভাষাটা, আমরা যদি সহজ করে বলি, if a writer wants to be a popular writer, which language to be adopted? There is such a language called popular language. Charles Dickens knew very well what is popular language. কোন ভাষায় লিখলে লেখাটা পপুলার হবে, কোন ভাষায় লিখলে আমাদের বর্তমান ল্যাঙ্গুয়েজে একটা শব্দ আছে ভাইরাল, বর্তমানের সময়ে আমাদের একটা শব্দ আছে ভাইরাল। চার্লস ডিকেন্স খুব ভালো করে জানতেন যে কোন ভাষায় লিখলে লেখাটা ভাইরাল হয়ে যাবে, মানুষজন সেটা হট কেকের মতো খাবে। চার্লস ডিকেন্স তার এই রিপোর্টার, ম্যানেজার অফ নিউজ পেপার, এই এক্সপিরিয়েন্সটাকে অ্যাপ্লাই করলেন তার লেখায়। উনি খুব ভালো করেই জানতেন কোন ভাষায় লিখলে সেটা পপুলার হবে। ফোর্থ, 4 নম্বর, অ্যাজ অ্যান অ্যাক্টর, চার্লস ডিকেন্স পরবর্তীতে উনি অভিনয়ের সাথে যুক্ত ছিলেন, উনি নাটকে অভিনয় করতেন, মঞ্চ নাটকে। অ্যাজ অ্যান অ্যাক্টর, অলওয়েজ অ্যান অ্যাক্টর ইন স্পিরিট, তার মধ্যে সবসময়ই অভিনেতার যে দক্ষতা, স্কিল as an actor, always present in him. He seized upon every dramatic possibility, every tense situation, every peculiarity of voice and gesture, exaggerating them in a way that most pleased his audience. অভিনেতা হিসেবে উনি জানতেন যে কিভাবে বললে, কতটা ড্রামাটিক ওয়েতে বললে, কতটা সাসপেন্স, কতটা টেন্স সিচুয়েশন ক্রিয়েট করলে, কতটা ভয়েস এন্ড জেস্টারে পিকুলারিটি আনলে, কতটা এক্সাজারেট, অতিরঞ্জন করলে সেটা মানুষজন সবচেয়ে বেশি একসেপ্ট করবে। অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ ড্রামাটিস্ট, ওনার মধ্যে তো ড্রামাটিস্ট ছিল, প্রত্যেক অ্যাক্টর এক একজন ড্রামাটিস্ট। চার্লস ডিকেন্স খুব ভালো করে জানতেন যে কিভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করা যায়, কিভাবে তার দর্শককে আনন্দ দেয়া যায়, হাউ টু প্লিজ হিজ অডিয়েন্স। উনি খুব ভালো করে জানতেন যে মানুষ কিভাবে মানুষকে আনন্দ দেয়া যায়, কতটা ড্রামাটিক ওয়েতে প্রেজেন্ট করলে সেটা মানুষজন হট কেকের মতো লুফে নেবে। এভরি টেন্স সিচুয়েশন, কিভাবে সাসপেন্স ক্রিয়েট করতে হয়, চার্লস ডিকেন্স খুব ভালোভাবে জানতেন কিভাবে সাসপেন্স ক্রিয়েট করতে হয়। Even peculiarity of voice and gesture, exaggerating them in a way that most pleases audience. তাহলে এই 4টা স্টেপ, উনি ওনার জীবনে যথেষ্ট দুঃখ কষ্ট বড় হয়েছেন, তার শৈশব, তার দারিদ্র, দুঃখ কষ্টময় শৈশব, তার উপর ভিত্তি করে তার শিশুদের পোর্ট্রায়াল, how he portrayed the sufferings of children, তার নিজের জীবনের অভিজ্ঞতা। তারপর যখন উনি আদালতে চাকরি করতেন, লয়ারের অফিসে চাকরি করতেন, উনি দেখলেন এনিমিজ এন্ড ভিকটিমস অফ সোসাইটি, আইনের বান পেঁচে পড়ে সাধারণ মানুষ কেমন সর্বশান্ত হচ্ছে, তার দুঃখ কষ্টে জর্জরিত হচ্ছে। থার্ড, অ্যাজ এ রিপোর্টার হিসেবে উনি জানতেন কোন ভাষায় লিখলে মানুষজন সেটা হটকেকের মতো লুফে নেবে। আর অ্যাজ এন অ্যাক্টর উনি জানতেন কিভাবে ড্রামা ইউজ করে, কিভাবে এক্সাজারেশন, অতিরঞ্জন ইউজ করে মানুষকে আকর্ষণ করা যায়। তাহলে তার জীবনের এই 4টা ধাপ, অ্যাজ এ পুয়ার এন্ড লোনলি চাইল্ড, as a clerk in court, lawyer's office, as a reporter and manager of various newspapers, as an actor in spirit, এই 4টাই কিন্তু তার জীবনে তার লেখক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে তাকে সাহায্য করছে। Dickens, after desperately hard struggle in his boyhood, তার, আমরা এটা বারবার বলছি, তার শৈশবে উনি খুব দুঃখ কষ্টের মাধ্যমে বড় হয়েছেন। উইদাউট ফ্রেন্ডস আর হায়ার এডুকেশন, উনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হননি, ওনার কোনো শক্তিশালী প্রভাবশালী বন্ধু ছিল না। হি কামস ইনটু ম্যানহুড, উনি যখন ম্যাচিউরড হলেন, যখন পিকউইক পাবলিশড হলো 24 বছর বয়সে, তখন উনি বিখ্যাত, ওনার টাকা পয়সা সম্মান খ্যাতি কোনো কিছুরই কমতি নাই। হি ইজ চিয়ারি, সেলফ কনফিডেন্ট, এনার্জেটিক, ফিল্ড উইথ জয় অফ হিজ ওয়ার্ক। সবকিছুতেই উনি ভালো কিছু খুঁজে পেতেন। হি ফাইন্ডস গুড এভরিওয়্যার, আমি হাইলাইট করছি, আপনারা পড়ে দেখেন।
হি ফাইন্ডস গুড এভরিওয়্যার, উনি সবকিছুতেই ভালো কিছু খুঁজে পাচ্ছেন, সবকিছুতেই উনি ভালো কিছু খুঁজে পাচ্ছেন, ইভেন ইন দ্য জেলস অ্যান্ড ইন দ্য স্লামস, সিম্পলি বিকজ হি ইজ লুকিং ফর ইট, উনি খুঁজে বের করছেন যা কিছু ভালো, যা কিছু সুন্দর। নেক্সট স্লাইডে আমরা তার তার যে জীবনের সেরা কাজগুলো তার কিছু বর্ণনা পাই। পিকউইক অলরেডি জানি। পিকউইক ওয়াজ রিটেন at the suggestion of an editor for serial publication. তখনকার দিনে নভেল বই আকারে পাবলিশ হতো না, নভেলগুলো খন্ড 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 আকারে পত্রিকায় পাবলিশ হতো। মানুষজন এই নভেলগুলো পড়ার জন্য প্রচুর পরিমাণে পত্রিকা কিনত। The object was to amuse the public. এই পিকউইক লেখার পেছনে উদ্দেশ্য কি ছিল? মানুষকে এন্টারটেইনমেন্ট দেয়া, আনন্দ দেয়া, and incidentally to sell the paper, এবং মানুষ যাতে পত্রিকা আরো কেনে, পত্রিকা বিক্রি হবে, পত্রিকার কাটতি, মানুষজন ওই নভেল পড়ার লোভে তারা পেপারটা কিনবে। এখন পিকউইক ছিল মেইনলি, এটার উদ্দেশ্য ছিল মানুষকে আনন্দ দেয়া, মানুষ সেই সাসপেন্স এন্টারটেইনমেন্টের লোভে মানুষজন প্রচুর পরিমাণে পেপার কিনবে। পিকউইক লেখার কারণে ডিকেন্সের একটা লেভেল হয়ে গেল, ওনাকে মানুষজন ডাকতো হিউমারিস্ট, রম্য গদ্যকার, মানে উনি হচ্ছেন রম্য গল্প লিখতেন। ওনাকে সিরিয়াস নভেলিস্ট তখনও বলছে না মানুষ। পরবর্তীতে ইন অলিভার টুইস্ট, তার পরের বিখ্যাত কাজ অলিভার টুইস্ট, এখানে আমরা কি পাচ্ছি? দ্য হিরো ওয়াজ এ পুয়ার চাইল্ড, দ্য আনফরচুনেট ভিকটিম অফ সোসাইটি, মানে আমরা এখানে তার নিজের জীবনের ছায়া দেখতে পাচ্ছি। অলিভার টুইস্টে যে প্রোটাগনিস্ট, মূল চরিত্র, হি ওয়াজ এ পুয়ার চাইল্ড, দরিদ্র শিশু, দ্য আনফরচুনেট ভিকটিম অফ সোসাইটি, লাইক চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স যেমন ছোটবেলা থেকে দুঃখ কষ্টে বড় হয়েছেন, সেরকম একটা চরিত্র উনি ওনার নভেলে অলিভার টুইস্টে উপস্থাপন করছেন। ডিকেন্স এক্সাজারেটেড দ্য awful কন্ডিশন অফ দ্য পুয়ার। তখনকার যুগে গরিবরা যেরকম দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেত, সেই দুঃখ কষ্টটাকে উনি আরেকটু রংচং দিয়ে, আরেকটু তীব্রতা দিয়ে, একটু এক্সাজারেশন দিয়ে আমাদের সামনে উপস্থাপন করছেন। এখন আপনি বলতে পারেন যে তাহলে তো রিয়েলটা এলো না। আমাদের মন মানসিকতা এমন যে অ্যাজ ইট ইজ যদি আমরা আপনাকে কোনো কিছু দেখাই, আপনি সেটা ওইভাবে ফিল করতে পারবেন না। আপনাকে রিয়েলাইজ করার জন্য মাঝে মাঝে লেখকরা একটু অতিরঞ্জন করে, জাস্ট টু ফোকাস, জাস্ট টু পুট ইট ইনটু ইউর অ্যাটেনশন। আপনার অ্যাটেনশন ড্র করার জন্য মাঝে মাঝে লেখকরা একটু এক্সাজারেশন আনেন। ডিকেন্সও সেরকম এক্সাজারেটেড দ্য awful কন্ডিশন অফ দ্য পুয়ার। চার্লস ডিকেন্সও সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট সেটাকে একটু বাড়িয়ে, একটু অতিরঞ্জন করে রিডারদের সামনে প্রেজেন্ট করলেন। কেন? টু দ্য আননেসেসারি ডিগ্রেডেশন অ্যান্ড সাফারিং অফ পুয়ার ইন ইংলিশ ওয়ার্ক হাউসেস। এই যে হায়ার ক্লাস ফ্যামিলি গুলোতে গরিবরা যখন চাকরি করতে যায়, চাকরের কাজ করতে যায়, when they are servant, ইংলিশ ওয়ার্ক হাউস গুলোতে সার্ভেন্টদের যে অমানবিক পরিস্থিতি, তাদের যে দুঃখ দুর্দশা, সেটাকে একটু মানুষের চোখে আঙ্গুল দিয়ে তুলে ধরার জন্য উনি একটু অতিরঞ্জন করে লোয়ার ক্লাস পিপল তাদের লাইফস্টাইলটা রিপ্রেজেন্ট করছেন অলিভার টুইস্ট, and filled his pages with sentiment which easily slipped over into sentimentality. ওনার এই যে অবদান, এই অবদানটা অস্বীকার করা যাবে না, কারণ তারই সামান্য অতিরঞ্জনের কারণেই কিন্তু মানুষের চোখে পড়ছে। সাধারণ মানুষ তাদের দুঃখ কষ্টের প্রতি আমরা তো দেখেও অন্ধ, দেখেও না দেখার ভান করি। আমরা যাতে দেখেও না দেখার ভান করি, সেই জন্য চার্লস ডিকেন্স একটু বাড়িয়ে তাদের দুঃখ কষ্টটা একটু এক্সাজারেট করে আমাদের সামনে উপস্থাপন করছেন অলিভার টুইস্ট নভেলে। তার নেক্সট নভেল নিকোলাস নিকেলবাই or Nicholas Nickleby. Nicholas Nickleby-তে he discusses the abuses of charity schools and brutal schoolmasters. নিকোলাস নিকেলবি এই নভেলে উনি দেখালেন যে গরিব শিশুদের জন্য যেরকম বিনামূল্যের বিদ্যালয়, এই
চ্যারিটি স্কুলগুলোতে যারা মাস্টার, স্কুল মাস্টার, তাদের মধ্যে যে নিষ্ঠুরতা, তাদের মধ্যে যে আন্তরিকতার অভাব, সেটা উনি নিকোলাস নিকেলবিতে তুলে ধরছেন। কিন্তু এখানে শুধুমাত্র সিরিয়াসনেস না, হিয়ার উই ফাইন্ড, এখানে আমরা পাচ্ছি মার্থ অন ওয়ান হ্যান্ড, একদিকে আমরা আনন্দ পাচ্ছি, ইনজাস্টিস এন্ড সাফারিং অন দ্য আদার, একই সাথে আমরা ইনজাস্টিস, অন্যায়, সাফারিং, দুর্দশাও পাচ্ছি। মিংলিং হিউমার অ্যান্ড প্যাথোস, আমি হাইলাইট করছি, আপনারা হাতে কাগজ কলম থাকলে নোট করে রাখেন। মিংলিং হিউমার অ্যান্ড প্যাথোস, চার্লস ডিকেন্স ওনার নভেলে মিঙ্গল করছেন, একত্রিত করছেন। কি একত্রিত করছেন? হিউমার, হাসি ঠাট্টা, অ্যান্ড প্যাথোস, এবং একই সাথে সিরিয়াসনেস, সেন্টিমেন্টালিটি, জোক অ্যান্ড সেন্টিমেন্টালিটি, হিউমার অ্যান্ড প্যাথোস, টিয়ার্স অ্যান্ড লাফটার, একই সাথে অশ্রু এবং হাসি, একই সাথে চোখের জল এবং হাসি, টিয়ার অ্যান্ড লাফটার as we find them in life itself, আমাদের জীবনে যেরকম হাসি কান্না একসাথে, একইভাবে তার এই থার্ড নভেল নিকোলাস নিকেলবিতেও আমরা পাচ্ছি এন্টারটেইনমেন্ট এন্ড সিরিয়াসনেস দুইটা একসাথে। তাহলে প্রথমটা ছিল পিকউইক, পিকউইক ছিল ফুল অফ হিউমার, অলমোস্ট মানে এটা হচ্ছে পুরোটাই এন্টারটেইনমেন্ট। অলিভার টুইস্ট অলমোস্ট পুরোটাই হচ্ছে সিরিয়াস। এই দুইটার মধ্যে ব্যালেন্স করলেন নিকোলাস নিকেলবিতে, এখানে আমরা হিউমারও পাচ্ছি, এন্টারটেইনমেন্টও পাচ্ছি, আর আবার সিরিয়াসনেসও পাচ্ছি। তার মানে ডিকেন্স কিন্তু আস্তে আস্তে ম্যাচিউর হচ্ছেন। প্রথম দিকে পিকউইকের মতো লেখা লিখছেন, ওখানে উনি হচ্ছেন পুরোটাই ডেডিকেটেড টু পাবলিক এন্টারটেইনমেন্ট, মানুষের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য। অলিভার টুইস্টে উনি পুরোটাই সিরিয়াস। নিকোলাস নিকেলবিতে উনি দেখতে পাচ্ছি উনি একটা ব্যালেন্স ক্রিয়েট করছেন, এখানে এন্টারটেইনমেন্টও যেন মানুষজন পায়, আবার একই সাথে সিরিয়াস বিষয়গুলো যাতে প্রপারলি রিপ্রেজেন্ট করা হয়। আপনারা দেখেন একটা 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 কিন্তু এভলিউশন পাচ্ছি আমরা। অ্যাজ এ নভেলিস্ট ডিকেন্স কিন্তু ম্যাচিউরড হচ্ছেন। মোস্ট অফ ডিকেন্সেস নভেল, ডিকেন্সের বেশিরভাগ নভেল বিলং ডিসাইডেড টু দ্য ক্লাস অফ পারপাস অফ প্রবলেম নভেলস। ডিকেন্সের বেশিরভাগ নভেলই হচ্ছে প্রবলেম নভেলস, মানে আমাদের দৈনন্দিন জীবনের প্র্যাকটিক্যাল প্রবলেম এবং তার ইস্যুগুলো। আমরা আবার ফেরত যাই, লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স। ফার্স্ট পয়েন্টটা কি ছিল? ভিক্টোরিয়ান লিটারেচার ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য। নাম্বার ওয়ান, ডেইলি লাইফ রিফ্লেক্টিং ইটস প্র্যাকটিক্যাল প্রবলেম অ্যান্ড ইন্টারেস্ট। এখন আমরা ডিকেন্সে ফেরত আসি। ডিকেন্স কি বলছে? ডিকেন্স বলছে হি ইজ ডিলিং প্রবলেম নভেলস, তাহলে ডেইলি লাইফ, প্র্যাকটিক্যাল প্রবলেমস। হিজ ব্লিক হাউসেস, এখানে হিজে দুইটা এস আছে, একটা এস কাটা যাবে, আপনারা ঠিক করে নেবেন। তার ব্লিক হাউস, ডিকেন্সের আরেকটা খুবই বিখ্যাত নভেল ব্লিক হাউস। এখানে হি অ্যাটাকস দ্য লজ ডিলেইজ। লয়ারের অফিসে চাকরি করার সময় উনি যখন ন্যায় বিচারের পরিস্থিতিটা দেখলেন, যে যাদের হাতে ক্ষমতা আছে, দোজ হু আর রিচ এন্ড পাওয়ারফুল, দে আর অ্যাবিউজিং ল এবং লজ ডিলেইজ। একটা কথা আছে না, লজ ডিলেইজ ইজ লজ ডিনাইড। ন্যায় বিচারের দেরি হওয়া মানেই ন্যায় বিচার থেকে কাউকে বঞ্চিত করা। ব্লিক হাউসে ডিকেন্স দেখাচ্ছেন লজ ডিলেইজ এন্ড লজ ডিনাইড। ন্যায় বিচার, সাধারণ মানুষরা ন্যায় বিচার পাচ্ছে না, এত দেরিতে ন্যায় বিচার আসছে যে যেন ন্যায় বিচার ইজ ডিনাইড, ল ইজ ডিনাইড। আরেকটা বিখ্যাত নভেল লিটল ডরেট, এখানে দ্য ইনজাস্টিস হুইচ পারসিকিউটস পুয়ার ডেটার্স। এখানে তার বাবা যেমন ডেটার্স প্রিজন, ঋণ করে জেলে বন্দী হয়েছিল, তার এই বাবার অভিজ্ঞতার উপর ভিত্তি করে চার্লস ডিকেন্স নভেলে, একটা লিটল ডরেট নভেলে দেখাচ্ছেন দ্য ইনজাস্টিস, এই যে অন্যায়, হুইচ পারসিকিউটস পুয়ার ডেটার্স, এই যে ঋণগ্রস্তদের প্রতি যে অত্যাচার করা, যারা ঋণ ফেরত দিতে পারছে না তাদেরকে যে জেলখানায় আটক করে বিভিন্ন রকম ভাবে অত্যাচার করা, শাস্তি দেয়া, এটা এটার যে ব্রুটালিটি, এটার যে অন্যায় পরিস্থিতি উনি লিটল ডরেট নভেলে রিপ্রেজেন্ট করছেন। আমরা তারপরের লাইনটা দেখি, এটা বোল্ড করা আছে, আপনারা ফোকাস করেন।
ডিকেন্সের সিরিয়াস পারপাস, ডিকেন্সের নভেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ ডিকেন্সের মোস্ট সিরিয়াস পারপাস? হিজ সিরিয়াস পারপাস ওয়াজ টু মেক দ্য নভেল দ্য ইনস্ট্রুমেন্ট অফ মোরালিটি অ্যান্ড জাস্টিস। কাগজ কলম থাকলে লিখে রাখেন। তাহলে ডিকেন্স কি করতে চাচ্ছেন? তার নভেলকে কি হিসেবে দেখাতে চাচ্ছেন? দ্য ইনস্ট্রুমেন্ট অফ মোরালিটি অ্যান্ড জাস্টিস। দ্য ইনস্ট্রুমেন্ট অফ মোরালিটি অ্যান্ড জাস্টিস, আবারও বলছি, novel as the instrument of morality and justice. আমরা যদি লিটারেচার ক্যারেক্টারিস্টিক্স এ ফেরত যাই তাহলে পয়েন্ট 2 কি ছিল? all the great poets and novelists and essayists of this age are moral teachers. Moral teachers, yes. হ্যাঁ, আমরা ডিকেন্স কেও পাচ্ছি a teacher of morality and justice. ডিকেন্স ওনার নভেলের মাধ্যমে আমাদেরকে মোরালিটি শেখাতে চাচ্ছেন, জাস্টিস, ন্যায়, নৈতিকতা, ন্যায় শেখাতে চাচ্ছেন। ডিকেন্স aimed to correct the general selfishness, মানুষের মধ্যে যে সেলফিশনেস, স্বেচ্ছাচারিতা, সেলফিশনেস, এটার বিরুদ্ধে আমাদেরকে সচেতন করতে চাচ্ছেন। টু কারেক্ট দ্য জেনারেল সেলফিশনেস and injustice of society towards the poor, এবং গরিবদের প্রতি যে অন্যায় আচরণ তার বিরুদ্ধে আমাদেরকে সচেতন করতে চাচ্ছেন। তাহলে যদি কোয়েশ্চেন আসে যে উনি কিভাবে, হাউ হি ইজ দ্য মোরাল টিচার, হি এইমস টু কারেক্ট দ্য জেনারেল সেলফিশনেস, উনি আমাদেরকে এই যে স্বার্থপরতা এর থেকে সচেতন হওয়ার জন্য উৎসাহিত করছেন। and injustice of society towards the poor, গরিবদের প্রতি, লোয়ার ক্লাস পিপলদের প্রতি যে অন্যায় আচরণ তার বিরুদ্ধে আমাদেরকে সচেতন করতে চাচ্ছেন। and he was more successful than all works of the literary men of his age combined. তার যুগে যত সাহিত্যিক আছেন, যত উপন্যাসিক আছেন, তাদের মধ্যে ডিকেন্স হচ্ছেন সবচেয়ে বেশি সফল। উনি সবচেয়ে সফলভাবে the injustice of society towards the poor, গরিব অসহায়দের প্রতি সমাজের যে অন্যায় আচরণ, এটাকে সবচেয়ে সফলভাবে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন চার্লস ডিকেন্স। তার অন্যান্য বিশেষ কাজগুলোর মধ্যে কি আছে? তার সেরা নভেলগুলোর মধ্যে আছে ডেভিড কপারফিল্ড, আ টেল অফ টু সিটিজ, এটা আপনাদের সিলেবাসে আছে, এটা আপনারা পড়বেন। স্যার এটা পড়েছি আমরা। হ্যাঁ, এটা অনেকেই পড়েছেন, অনেকেই পড়বেন, ভিক্টোরিয়ান লিটারেচার 2 তে পাবেন। ডেভিড কপারফিল্ড, আ টেল অফ টু সিটিজ, ডাম্বিয়ান সান, আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড, ওল্ড কিউরিটি শপ, এগুলো হচ্ছে তার জীবনের অন্যতম সেরা কাজ। কিন্তু ওনার সব নভেলেই আমরা যদি এক কথায় বলি, ওনার সিরিয়াস পারপাস কি ছিল? টু মেক দ্য নভেল দ্য ইনস্ট্রুমেন্ট অফ মোরালিটি অ্যান্ড জাস্টিস। উনি আমাদেরকে ন্যায় বিচার শেখাতে চাচ্ছেন, নৈতিকতা শেখাতে চাচ্ছেন। উনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাচ্ছেন। উনি চাচ্ছেন যাতে আমরা উই কারেক্ট আওয়ার জেনারেল সেলফিশনেস অ্যান্ড ইনজাস্টিস অফ সোসাইটি টুয়ার্ডস দ্য পুয়ার, সমাজের যে অন্যায় আচরণ গরিবদের প্রতি, সেটা থেকে যেন আমরা নিজেদেরকে সংশোধন করি। এই হচ্ছে তার নভেলের মূল কথা। এই হচ্ছে আমাদের চার্লস ডিকেন্স। তাকে নিয়ে আমরা দেখলাম যে ওনার জীবন খুবই দুঃখ কষ্টে শুরু হয়, আস্তে আস্তে জীবন সংগ্রাম করে উনি নিজের যোগ্যতায়, নিজের অর্জনে উনি সফল হন, এবং উনি আমাদেরকে চাচ্ছেন আমরা যাতে সমাজে অন্যায় অবিচার থেকে নিজেদেরকে বিরত রাখি, আমরা যাতে স্বার্থপরতা, অন্যায় আচরণ থেকে নিজেদেরকে সংশোধন করি। তাহলে ডিকেন্স উনি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন প্র্যাকটিক্যাল প্রবলেমস গুলো আমাদের চোখের সামনে চোখে আঙ্গুল দিয়ে তুলে ধরছেন, এবং ডিকেন্স ইজ অলসো সার্ভিং হিজ পারপাস অ্যাজ আ মোরাল টিচার। ডিকেন্সের তাহলে উনি কোথা থেকে দেখাচ্ছেন? ওনার পয়েন্ট অফ ভিউ হচ্ছে সাফারিং অফ লোয়ার ক্লাস পিপল। যারা লোয়ার ক্লাস পিপল তারা কেমন দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করতো তার সময়, পার্সপেক্টিভ অফ ফ্রম লোয়ার ক্লাস, নিম্নবিত্ত যারা ওয়ার্কিং ক্লাস পিপল, তাদের জীবনের দুঃখ কষ্ট। পরবর্তীতে আমরা যার কথা অবদান নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে উইলিয়াম মেকপিস থ্যাকারে। উইলিয়াম মেকপিস থ্যাকারে, তাকে আমরা স্পেশালি
ডাকবো হচ্ছে থ্যাকারে হিসেবে, THACK, থ্যাক, ERAY, থ্যাকারে, থ্যাকারে। উনার জন্ম 1811। বয়সে উনি আমাদের ডিকেন্সের থেকে 1 বছরের বড়। থ্যাকারে, তাহলে আমরা অলরেডি জানি আমাদের ডিকেন্স তার জীবনটা কেটেছে হচ্ছে, শুরু হয়েছে হচ্ছে দুঃখ দুর্দশার মধ্য দিয়ে, দারিদ্র বঞ্চনার মধ্য দিয়ে কিন্তু আমাদের চার্লস ডিকেন্সের শৈশব শুরু। থ্যাকারে হচ্ছে তার ঠিক অপোজিট। থ্যাকারে, after a boyhood spent in the best of English schools with money, friends and comforts of every kind. আমাদের চার্লস ডিকেন্সের জীবনটা যতটা দুঃখ কষ্ট বঞ্চনার মধ্য দিয়ে কেটেছে, থ্যাকারে হচ্ছে তার ঠিক অপোজিট, টোটাল অপোজিট। থ্যাকারের জীবনটা শৈশব কেটেছে ইন দ্য বেস্ট অফ ইংলিশ স্কুল, সবচেয়ে ভালো স্কুলে তার জীবন কেটেছে। উইথ মানি, তার ছিল যথেষ্ট, তার ফ্যামিলি যথেষ্ট সচ্ছল, যথেষ্ট ধনী। ফ্রেন্ডস, ডিকেন্স যতটা গরিব ছিলেন, থ্যাকারে ততটাই রিচ। ডিকেন্স যতটা লোনলি ছিলেন, থ্যাকারে ততটাই উইথ ফ্রেন্ডস। ডিকেন্স যতটাই সাফারিং এ ছিলেন, থ্যাকারে ঠিক ততটাই কমফোর্ট। মানে সব দিক থেকে থ্যাকারে চার্লস ডিকেন্সের থেকে ভালো ছিলেন। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। এই হচ্ছে সিচুয়েশন। স্যার আমরা Yes, sir. ডিকেন্সকে পেয়েছি মানে খুবই হতভাগ্য, তার জীবন কেটেছে পভার্টি, সাফারিং, লোনলিনেস। থ্যাকারেকে আমরা পাচ্ছি উইথ অপুলেন্স, মানি, ফ্রেন্ডস অ্যান্ড কমফোর্ট। মানে সব দিক থেকে থ্যাকারে হচ্ছেন ওনার যে শৈশব, সব দিক থেকেই ডিকেন্সের কমপ্লিট অপোজিট। After a boyhood spent in the best of English schools with money, friends and comforts of every kind, সব দিক থেকে কোনো দিক থেকে ওনার কোনো অভাব ছিল না। আপনি এডুকেশন বলেন, আপনি টাকা পয়সা বলেন, বন্ধু বান্ধব বলেন, আরাম আয়েশ বলেন, সব দিক থেকে উনি ছিলেন লাকি। বাট আমাদের ডিকেন্স যেমন সেই সংগ্রাম করে তার দুঃখ কষ্ট জয় করে ওনার লাইফে একটা পজিটিভিটি নিয়ে এসেছেন, ওনার লাইফের প্রতি তার পরবর্তীতে তার জীবনে উনি কিন্তু জীবনের সব ক্ষেত্রে উনি পজিটিভিটি আনার চেষ্টা করেছেন। এত দুঃখ দুর্দশার মধ্যে উনি কিন্তু পজিটিভিটির অ্যাডভোকেট ছিলেন, সবকিছুতে উনি পজিটিভিটি খুঁজতেন, ভালো কিছু খুঁজতেন। উইলিয়াম থ্যাকারে হচ্ছেন সম্পূর্ণ উল্টো। এত আরাম আয়েশে বড় হওয়ার পরেও ফেসেস লাইফ টিমিডলি, জীবনের প্রতি তার যে অ্যাপ্রোচটা এটা ছিল টিমিড, নট ব্রেভ এনাফ। তার মানে থ্যাকারের মধ্যে আমরা সাহস অতটা পাই না, থ্যাকারের মধ্যে আমরা সাহসের অভাব পাচ্ছি। হি ফেসেস লাইফ টিমিডলি, একটু কাপুরুষতার সাথে, ডিস্ট্রাস্টফুলি। থ্যাকারে এত আরাময়সে বড় হওয়ার পরেও উনি কাউকেই বিশ্বাস করতে পারছেন না, সবকিছুই তার অবিশ্বাস এন্ড ডিসলাইকস, এবং উনি অপছন্দ করছেন দ্য লিটারারি ওয়ার্ক হুইচ মেক্স হিম ফেমাস। এবং সাহিত্যের প্রতিও তার তত বেশি যে আহামরি তৃষ্ণা, আহামরি সম্মান সেটাও কিন্তু নাই। উনি কিন্তু উনি যে ওনার সাহিত্যে যে অবদান সেই বিষয়ে ওনার কিন্তু পজিটিভিটি আমরা পাচ্ছি না। হি ডিসলাইকস দ্য লিটারারি ওয়ার্ক হোয়াট মেক্স হিম ফেমাস, মানে নিজের লেখা সম্পর্কে তার কিন্তু মানে পজিটিভিটি নাই। হি ডিসলাইকস হিজ ওন ওয়ার্ক, তার নিজের কাজ তিনি অপছন্দ করছেন। হি হ্যাজ এ গ্রেসিয়াস এন্ড লাভেবল পার্সোনালিটি। আমরা যদি পার্সোনালিটি, অ্যাটিটিউড, ব্যক্তিত্ব থেকে যদি চিন্তা করি, মানুষ হিসেবে উনি কিন্তু খারাপ না। আ গ্রেসিয়াস লাভেবল পার্সন, খুবই ভদ্র, অমায়িক, মানে বন্ধু হিসেবে অ্যাজ এ ফ্রেন্ড হি ইজ পারফেক্ট। গ্রেসিয়াস এন্ড লাভেবল পার্সোনালিটি, মানে তার সাথে থেকে গল্প করে ভালোই লাগে। ইজ কাইন্ড অফ হার্ট, খুবই দয়ালু, and reveres all that is pure and good in life, মানে তার সাথে থাকলে ভালোই লাগে। অ্যাজ এ হিউম্যান বিং থ্যাকারে কিন্তু খারাপ না, ইয়েট তারপরও আমি বোল্ড করছি, ভেরি ইম্পর্টেন্ট, হি ইজ অলমোস্ট সিনিক্যাল টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড, মানে এর পরেও পৃথিবীর প্রতি তার আসলে কোনো আশা ভরসা নাই। হি ইজ সিনিক্যাল,
সবকিছুর প্রতি ওনার একটা হতাশা, উম, আমরা নিরাশা, নৈরাশ্যবাদ খেয়াল করছি। হি ইজ অলমোস্ট সিনিক্যাল টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড হুইচ ইউজেস হিম সো ওয়েল। পৃথিবীর প্রতি তার কোনো বিশ্বাস নেই। হি ইজ সিনিক্যাল, মানে সবকিছুর প্রতি উনি একটা বিতৃষ্ণা, একটা নেগেটিভিটি আমরা খেয়াল করি। চার্লস ডিকেন্সের মধ্যে যেমন সবকিছুর প্রতি গুড পজিটিভিটি আমরা খেয়াল করি, থ্যাকারের যখন বাস্তবতা বর্ণনা করছেন সবকিছুতে উনি সিনিক, ডিপ্রেশন, নেগেটিভিটি আমরা খেয়াল করছি। কেন? আমি হাইলাইট করছি, হাতে কাগজ কলম থাকলে লিখে রাখেন। হি ফাইন্ডস শ্যাম, ডিসেপশন, ভ্যানিটিস এভরিওয়্যার। কারণ তিনি সব জায়গায় ভণ্ডামি, প্রতারণা এবং অহংকার পাচ্ছেন। হি ফাইন্ডস শ্যামস, শ্যাম মানে কি? মানে ভণ্ডামি, ডিসেপশন প্রতারণা, ভ্যানিটিস অহংকার, এভরিওয়্যার। থ্যাকারে বলছেন যে যেদিকে তাকাই শুধু প্রতারণা, ভণ্ডামি আর অহংকার। বিকজ হি লুকস ফর দেম। কথায় আছে আপনি যা খুঁজবেন আপনি তাই পাবেন। থ্যাকারে হচ্ছে সবকিছুতে ভণ্ডামি খুঁজছে, সবকিছুতে প্রতারণা খুঁজছে, সেই জন্য পদে পদে সে সব জায়গায় সব ক্ষেত্রে ভণ্ডামি প্রতারণা খুঁজে খুঁজে বের করছেন। চার্লস ডিকেন্স যেখানে মানুষের মধ্যে ভালো কিছু দেখার চেষ্টা করছেন, থ্যাকারে সবার মধ্যে, এমন সবচেয়ে ভালো ভদ্র মানুষের মধ্যেও থ্যাকারে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে বের করছে ভণ্ডামি, স্বার্থপরতা, প্রতারণা, অহংকার। থ্যাকারের, হ্যাঁ বল। চার্লস ডিকেন্সের এই যে এরকম পজিটিভ মনোভাব এসেছিল, কিন্তু ওনার শৈশবটা তো ভালো ছিল না, এটা একটা ইফেক্ট ছিল, কিন্তু তারপরে উনি যখন জীবনে প্রতিষ্ঠা পেলেন, ওনার যখন টাকা পয়সা হলো, সম্মান হলো, উনি কিন্তু সবকিছুকে পজিটিভলি দিয়েছেন। কিন্তু থ্যাকারে ওনার জীবনের প্রথম থেকেই উনি তো আরামায়েশে বড় হয়েছেন, এই জন্য ওনার কাছে সবকিছু নেগেটিভ মনে হচ্ছিল। হ্যাঁ এটা হতে পারে স্যার মেবি উনি আরামায়েশে বড় হয়েছে, বাট ওনার মানে যে চারপাশে মানুষজন বা উনি ওদের কারণেই মেবি। হ্যাঁ, সবকিছুতে উনি মানে বিতৃষ্ণা খুঁজে পাচ্ছেন। ইয়েস স্যার। আমরা বারবার এই দুজনের তুলনা করব, থ্যাকারে আর ডিকেন্সের তুলনা করব। পরের পয়েন্টেও আমরা দেখি ডিকেন্স ইজ রোমান্টিক এন্ড ইমোশনাল। সবসময় আমরা ডিকেন্সকে পাই হচ্ছে রোমান্টিক, মানে রোমান্টিক লিটারেচারের একটা প্রভাব, রোমান্টিসিজমের একটা ডিরেক্ট ইনফ্লুয়েন্স আমরা ডিকেন্সের মধ্যে পাই। ডিকেন্স ইজ রোমান্টিক এন্ড ইমোশনাল and interprets the world largely through his imagination. ডিকেন্স হচ্ছে, আমরা ওই যে আমাদের আলোচনা শুরুতে বলেছি, ডিকেন্সের লেখা পড়লে আমাদের ভালো লাগে, কারণ উনি ওনার কল্পনার রঙে সবকিছুকে রাঙিয়েছেন, এই জন্য ভালো লাগে পড়তে। ডিকেন্সের লেখা পড়লে একটা পজিটিভিটি আমাদের মধ্যে, যদিও ডিকেন্স সমাজের দুর্দশা, যন্ত্রণা, বঞ্চনা নিয়ে লিখেছেন, তারপরে ওনার লেখা পড়লে একটা পজিটিভিটি আমাদের মধ্যে আসে। ডিকেন্স উনি ইমাজিনেশনে বিশ্বাস করতেন। এই ক্ষেত্রে আমরা যদি ওই লিটারেচার ক্যারেক্টারিস্টিক্স এ ফেরত যাই, ভিক্টোরিয়ান লিটারেচারে ইট ডিসকারেজ ওয়ার্কস অফ ইমাজিনেশন। এখানে এসে কিন্তু আমরা একটু ডিকেন্সের মধ্যে একটা অন্যরকম একটা বৈশিষ্ট্য পাই, যেটা গতানুগতিক ভিক্টোরিয়ান এর মধ্যে পড়ে না। তার মানে ডিকেন্স যদিও ভিক্টোরিয়ান নভেলিস্ট, তারপরে উনি পুরোপুরি ভিক্টোরিয়ান নন। তাই বলে এই না যে উনি ব্যর্থ, এই দিক থেকে উনি সার্থক, কারণ যখনই উনি ওনার কল্পনার ব্যবহার করছেন উনি কিন্তু জনপ্রিয় হচ্ছেন। উনি যদি পুরোপুরি ভিক্টোরিয়ান অ্যাটিটিউড নিতেন তাহলে কিন্তু উনি জনপ্রিয় হতে পারতেন না, উনার লেখা এত বিক্রি হতো না, উনি এত জনপ্রিয় হতে পারতেন না। যাই হোক, আমরা ফেরত আসি থ্যাকারেতে। ডিকেন্স যতটাই রোমান্টিক, থ্যাকারে ততটাই রিয়েলিস্ট। ডিকেন্স যতটাই ফুল অফ ইমোশনাল ইমাজিনেশন, থ্যাকারে ততটাই মোরালিস্ট। ডিকেন্স কতটা মোরালিস্ট ছিলেন, ডিকেন্সের চেয়ে আরো দ্বিগুণ তিনগুণ পাই হচ্ছে আমরা থ্যাকারেকে। থ্যাকারে ইজ ভেরি রিয়েলিস্ট অ্যান্ড মোরালিস্ট। থ্যাকারে ইজ আ রিয়েলিস্ট অ্যান্ড মোরালিস্ট হু জাজেস solely by observation and reflection. থ্যাকারে এতটাই রিয়েলিস্ট, এতটাই মোরালিস্ট যে he aims to give us a true picture of society of his day. থ্যাকারে বলছেন যে আমি কোনো কল্পনায় বিশ্বাসী না, আমি কোনো এক্সাজারেশন, অতিরঞ্জনে বিশ্বাসী না। I will give my sincere truthful description of my society. আমি আমার সোসাইটিকে যেভাবে দেখেছি আমি সেইভাবে
একটা ট্রু পিকচার দেব। হি এইমস টু গিভ আস আ ট্রু পিকচার অফ দ্য সোসাইটি অফ হিজ ডে। মানে উনি তো আমরা অলরেডি জানি চার্লস ডিকেন্স ছিলেন হচ্ছে, তা উনার জীবন কেটেছে হচ্ছে লোয়ার ক্লাস পিপলের সাথে। এই জন্য উনি হি ইজ গিভিং আস পিকচার ফ্রম আ লোয়ার ক্লাস পার্সপেক্টিভ। থ্যাকারেকে আমরা পাচ্ছি রিপ্রেজেন্টেটিভ অফ রিচ পিপল। তার মানে থ্যাকারে দিচ্ছেন হচ্ছে আপার ক্লাস পার্সপেক্টিভ। ডিকেন্সের কাছ থেকে আমরা পেয়েছি পার্সপেক্টিভ অফ দ্য লোয়ার ক্লাস পিপল। থ্যাকারের কাছ থেকে আমরা পাবো হচ্ছে পার্সপেক্টিভ অফ আপার ক্লাস পিপল। থ্যাকারে উনি ধনীদের যে করাপশন, রিচ পিপল তাদের যে করাপশন, তাদের যে অন্যায়, এটাকে উনি তুলে ধরতে চাচ্ছেন। হি এইমস টু গিভ আস এ ট্রু পিকচার অফ দ্য সোসাইটি অফ হিজ ডে। তার সময় মানুষের যে প্রতারণা, বঞ্চনা, বিশেষ করে যারা ধনী, ধনীদের যে দুর্নীতি, কারাপশন অ্যান্ড ভেরিয়াস সিনস, ভাইসেস, উনি এগুলোকে আমাদের সামনে তুলে ধরতে চাচ্ছেন। কিভাবে হাইলাইট করা আছে আপনারা দেখেন। হি প্রসিডস টু স্যাটারাইজ ইট। উনি ব্যঙ্গ করতে চাচ্ছেন, তির্যক বাক্য মানে জর্জরিত করতে চাচ্ছেন, উনি পচাতে চাচ্ছেন। সোজা কথা, উনি মক করতে চাচ্ছেন, পচাতে চাচ্ছেন। কাদেরকে? হায়ার ক্লাসকে, আপার ক্লাসকে। হি প্রসিডস টু স্যাটারাইজ ইট অ্যান্ড স্পেশালি পয়েন্ট আউট ইটস মোরাল ইভিলস। তার মানে অবভিয়াসলি থ্যাকারে একজন মোরাল টিচার্স, অবভিয়াসলি থ্যাকারে একজন মোরাল টিচার। তার মানে আমরা আবার ফেরত যাই, পোর্ট্রায়াল অফ ডেইলি লাইফ। উনি ডিকেন্সের থেকেও বেশি সাকসেসফুল ইন রিফ্লেক্টিং প্র্যাকটিক্যাল প্রবলেমস অফ সোসাইটি, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি হি ইজ অবভিয়াসলি আ মোরাল টিচার। তার মানে থ্যাকারের মধ্যে আমরা 1 আর 2 পাই। He aims to give us a true picture of society of his day. He proceeds to satirize it and points out his moral evil. এই পেজে এই যে লাস্ট পয়েন্টটাকে আমরা দেখি, যেটা কালার করা আছে, হাইলাইট করা আছে। আমরা এখন চার্লস ডিকেন্স আর থ্যাকারে দুজনকে যদি একসাথে পড়ি তাহলে কি হবে? টেকিং টুগেদার দ্য নভেলস অফ ডিকেন্স অ্যান্ড থ্যাকারে, থ্যাকারে আর ডিকেন্স, ডিকেন্স এন্ড থ্যাকারে, চার্লস ডিকেন্স এন্ড উইলিয়াম মেকপিস থ্যাকারে, এই দুজনের নভেল যদি আমরা একসাথে করি, ইট উইল গিভ আস আ রিমার্কেবল পিকচার। একটা সামগ্রিক ছবি আমরা পাচ্ছি, a remarkable picture of all classes of English society in the middle of 19th century. ভিক্টোরিয়ান পিরিয়ডে সমগ্র যে সমাজের ছবি আমরা কিন্তু এই দুইজনের নভেল থেকে পাচ্ছি। চার্লস ডিকেন্স দিচ্ছেন হচ্ছে লোয়ার ক্লাস থেকে, থ্যাকারে দিচ্ছেন হচ্ছে আপার ক্লাস থেকে। আপার ক্লাস, লোয়ার ক্লাস, লোয়ার ক্লাস, আপার ক্লাস। চার্লস ডিকেন্স giving us the picture of lower class society, থ্যাকারে is giving us the picture of upper class society. তাহলে আপার ক্লাস, লোয়ার ক্লাস দুটা মিলে কম্প্রিহেন্সিভ ওভারঅল পিকচার অফ দ্য ডিফারেন্ট ক্লাসেস অফ ইংলিশ সোসাইটি। মানে এই দুইজন আমাদেরকে ভিক্টোরিয়ান সোসাইটির একটা মোটামুটি ছবি আমাদের সামনে তুলে ধরছেন, যদিও 100% না, তারপরে মোটামুটি একটা ভালো ছবি আমরা পাচ্ছি। উইলিয়াম মেকপিস থ্যাকারে আমরা খুব সংক্ষেপে কিছু পয়েন্ট আলোচনা করি, ডিটেইলটা আপনারা পড়ে নেবেন। আমি শুধু বোল্ড করা পার্টটুকু ফোকাস করছি। থ্যাকারে ইজ আ রিয়েলিস্ট, স্যাটারিস্ট এন্ড মোরালিস্ট। অলরেডি এটা আমাদের আলোচনা হয়ে গেছে। থ্যাকারে হচ্ছেন একজন রিয়েলিস্ট, উনি ইমাজিনেশনের ধার ধারেন না, বাস্তবতা যা সেটাকে উনি সিনসিয়ারলি পোর্ট্রে করতে চাচ্ছেন। বাস্তবতা অ্যাজ ইট ইজ, যেরকম সেরকমই। উনি কোনো অতিরঞ্জনের ধার ধারেন না, উনার মধ্যে কোনো পপুলার হওয়ার ইচ্ছা নাই। উনি হচ্ছেন যেটা বাস্তব সেটা ওইভাবেই অ্যাকুরেটলি, সিনসিয়ারলি ওটাকে ওইভাবেই উনি এক্সপ্রেস করতে চাচ্ছেন। উনি স্যাটারিস্ট, আপার ক্লাস, ধনীদেরকে উনি বিভিন্নভাবে ব্যঙ্গ করছেন। করাপশন অফ আপার ক্লাস সোসাইটি উনি বিভিন্ন রকম স্যাটায়ার, ব্যঙ্গের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরছেন। হি ইজ এ মোরালিস্ট, উনি আমাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে চাচ্ছেন। উনার প্রথম নভেল হেনরি অ্যাসমন্ড, এখানে আমরা হিজ মোস্ট পারফেক্ট নভেল আমরা বলি। এখানে আমরা 18th সেঞ্চুরির কিছু ইনফ্লুয়েন্স পাই। থ্যাকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নভেল ভ্যানিটি ফেয়ার, আমরা সেকেন্ড পয়েন্টে আসি। ভ্যানিটি ফেয়ার ইজ দ্য বেস্ট নোন অফ থ্যাকারেস নভেল। থ্যাকারের যত নভেল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভ্যানিটি ফেয়ার। এখানে উনি কি করছেন?
His intention is to express his own view of social life about him. আপার ক্লাস সোসাইটিতে যত করাপশন, যত অন্যায়, যত দোষ, উনি সবকিছু এখানে আমাদের সামনে তুলে ধরতে চাচ্ছেন। করাপশন অফ রিচ পিপল, all the misdemeanors, all the corruption of upper class people, to protest against the overdrawn heroes of popular novel. এই in Vanity Fair, fair মানে কি একটা মেলা, এখানে ফেয়ার মানে হচ্ছে মেলা। ইন দিস ফেয়ার দেয়ার আর মেনি ডিফারেন্ট বুথস। এই নভেলে যখন আমরা পড়বো তখন দেখবো এখানে আমরা বিভিন্ন রকম ভাইস, মানুষের মধ্যে যে দোষ, juggling, cheats, games, plays, fools, apes, knaves, rogues, that of every kind. আপার ক্লাস সোসাইটিতে যত অহংকার, যত অনাচার, যত দোষ ত্রুটি, যত করাপশন উনি এই ভ্যানিটি ফেয়ার নভেলের মাধ্যমে খুব চমৎকার ভাবে তুলে ধরছেন। মানে এই একটা নভেল যদি আমরা ফোকাস করি তাহলে দিস নভেল is very significant in revealing the corruption of upper class Victorian society. Victorian society যে আপার ক্লাস, তাদের যে দুর্নীতি, তাদের যে অন্ধকার দিক, এটা কিন্তু আমাদের সামনে চমৎকার ভাবে ফুটে উঠছে ভ্যানিটি ফেয়ার এই নভেলের মধ্য দিয়ে। His second important novel, Pendennis, we have a continuation of the satire on society. এর পরের যে নভেলটা Pendennis, এখানেও আমরা পাচ্ছি satire on society। তার সোসাইটি বলতে আপার ক্লাস সোসাইটি। ধনীদেরকে উনি ব্যঙ্গ করছেন, ওনাদের দোষ ত্রুটি আমাদের চোখের সামনে আঙ্গুল দিয়ে তুলে ধরছেন। Two other novels, Newcomes and Virginians, complete the list of Thackeray's great fiction. তার মানে আমরা মোটামুটি তার চারটা নভেল দেখতে পাচ্ছি, হেনরি আসমন্ড, ভ্যানিটি ফেয়ার, পেডেনিস, না পাঁচটা, হেনরি আসমন্ড, ভ্যানিটি ফেয়ার, পেডেনিস, নিউকামস, ভার্জিনিয়ান্স। এর মধ্যে ভ্যানিটি ফেয়ারটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ভ্যানিটি ফেয়ার যেখানে আমরা পাচ্ছি থ্যাকারে ইজ রিভিলিং, থ্যাকারে আমাদের চোখের সামনে উন্মোচন করছেন, মুখোশ খুলে দিচ্ছেন দ্য কারাপশন অফ আপার ক্লাস ভিক্টোরিয়ান সোসাইটি। তার যে আরেকটা লেখা নিউকামস, দ্য নিউকামস however deserves a very high place. কেন? Some critics indeed placing it at the head of author's work. কেউ কেউ বলে, বিশেষ করে শিল্প সমালোচক যারা, তারা নিউকামসকে ভ্যানিটি ফেয়ারের থেকে বেশি গুরুত্ব দেন। কেন? Like all Thackeray's novel, it is a story of human frailty. ফ্রেইলটি মানে কি? ফ্রেইলটি মানে হচ্ছে দুর্বলতা, উইকনেস, আমাদের মানব চরিত্রের দুর্বলতাগুলো, স্পেশালি যারা আপার ক্লাস পিপল, যারা ধনী, তাদের চরিত্রের যে দুর্বলতা, উইকনেস, ফ্রেইলটি ইন দেয়ার ক্যারেক্টার্স, এটা উনি খুব তীব্রভাবে এই নভেলে তুলে ধরছেন। আমরা যদি একদম সাধারণ ভাবে বলি যে উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে উনি হচ্ছেন বিরক্ত, খুবই বিরক্ত কিসের প্রতি? দ্য কারাপশন অফ আপার ক্লাস ভিক্টোরিয়ান সোসাইটি। উনি যেখানেই যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই উনি কি পাচ্ছেন? শ্যামস, এই যে শ্যামস, ভন্ডামি, ডিসেপশন, প্রতারণা এন্ড ভ্যানিটিস। ভ্যানিটি বলতে অহংকার, অহংকার বলতে উনি বোঝাতে চাচ্ছেন চরিত্রের দুর্বলতা। ধনী মানেই হচ্ছে ভণ্ড, প্রতারক এবং চারিত্রিকভাবে দুর্বল। এই জিনিসটাই উনি থ্যাকারে উনার নভেলের মাধ্যমে, স্পেশালি ভ্যানিটি ফেয়ার, নিউকামস, এই দুইটার মধ্য দিয়ে উনি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। তাহলে থ্যাকারের মধ্য দিয়ে আমরা ভিক্টোরিয়ান সোসাইটির আপার ক্লাস, তাদের সত্যিকারের ছবিটা পাই। আর চার্লস ডিকেন্স দেখিয়েছেন দ্য সাফারিংস অফ লোয়ার ক্লাস পিপল। আমাদের সর্বশেষ মেজর রাইটার, আমাদের আরেকজন ভিক্টোরিয়ান মেজর রাইটার্স, ম্যারি অ্যান এভান্স। ওনার আসল নাম হচ্ছে ম্যারি অ্যান এভান্স। উনি নভেল লিখেছেন হচ্ছেন জর্জ এলিয়ট নামে। কমার পরে যে নামটা লেখা জর্জ এলিয়ট, এটা হচ্ছে ওনার সিউডোনেম, ছদ্মনাম। উনি এই নামে নভেল লিখেছেন। ওনার সত্যিকারের নাম হচ্ছে ম্যারি অ্যান এভান্স। এখানেও আমরা একইভাবে বোল্ড পার্ট গুলো ফোকাস করছি। In nearly all the writers of Victorian age,
ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা যত নভেলিস্টকে পাই, আ স্ট্রং ইন্টেলেকচুয়াল টেন্ডেন্সি, এদের মধ্যে আমরা দুইটা টেন্ডেন্সি পাই। যত ভিক্টোরিয়ান নভেলিস্ট আছেন তাদের লেখায় আমরা দুইটা টেন্ডেন্সি, দুইটা অ্যাটিটিউড পাই, দুইটা মনোভাব আমরা পাচ্ছি। একটা, টু অ্যানালাইজ দ্য প্রবলেমস অফ লাইফ, অ্যানালাইজ দ্য প্র্যাকটিক্যাল প্রবলেমস অফ লাইফ। এটা কিন্তু আমরা বারবার বলছি, ভিক্টোরিয়ান লিটারেচারের বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি রিফ্লেক্টিং দ্য প্র্যাকটিক্যাল প্রবলেম। ভিক্টোরিয়ান নভেল মানেই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের যে প্রবলেমগুলো, সমস্যাগুলো, সেগুলো চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেওয়া। এটা কিন্তু সব ভিক্টোরিয়ান নভেলিস্টেরই একটা টেন্ডেন্সি, মনোভাব। তাহলে একটা টেন্ডেন্সি কি, টু অ্যানালাইজ দ্য প্রবলেমস অফ লাইফ, এই একটা সমস্যাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো। আরেকটা কি, টু টিচ, টু এক্সপ্লেইন টু মেন দ্য মেথড বাই হুইচ দিস প্রবলেম মে বি সলভড। আরেকটা মনোভাব হচ্ছে মানুষের চোখে আঙ্গুল দিয়ে বিভিন্ন সমাধানগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া, সমস্যাকে চিহ্নিত করা এবং পটেনশিয়াল সলিউশন, যেগুলো সম্ভাব্য সমাধান, সেগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া। তাহলে প্রবলেমস অ্যান্ড সলিউশন, ভিক্টোরিয়ান নভেলে আমরা এই দুটো টেন্ডেন্সি পাই, টু ফোকাস দ্য প্রবলেমস অ্যান্ড টু প্রফেস দ্য সলিউশনস, to focus the problems and giving the methods how to solve these problems. তাহলে যত ভিক্টোরিয়ান রাইটার, যত ভিক্টোরিয়ান নভেলিস্ট আছেন, তাদের লেখার মধ্যে এই দুইটা টেন্ডেন্সি আমরা পাই। একটা হচ্ছে টু অ্যানালাইজ দ্য প্রবলেমস অফ লাইফ, আরেকটা কি, টু এক্সপ্লেইন দ্য মেথড, পদ্ধতি, বাই হুইচ দিস প্রবলেমস মে বি ফাউন্ড, এবং কি প্রকারে, কি উপায়ে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে, সম্ভাব্য সমাধান, সমস্যাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া এবং কিভাবে সমাধান করতে হবে তার একটা উপায় বাতলে দেয়া, পদ্ধতি বলে দেয়া। এই দুটো টেন্ডেন্সি আমরা পাচ্ছি। দ্য নভেলস এইম ডেফিনেটলি অ্যাট মোরাল ইনস্ট্রাকশন, সবচেয়ে বড় কথা মোরাল ইনস্ট্রাকশন, মোরালিটি, নৈতিকতা। In George Eliot এর লেখায় both these tendencies reach a climax. জর্জ এলিয়ট, এই ভদ্র মহিলা ম্যারিয়ান ইভান্স, তার লেখায় আমরা পাচ্ছি এই দুটোর সবচেয়ে উৎকৃষ্ট, বেস্ট ক্লাইম্যাক্স। আমরা আবার ফেরত যাই লিটারেচার ক্যারেক্টারিস্টিক্স। বলছি আমরা যত গ্রেট পোয়েটস, নভেলিস্ট আছেন, এরা সবাই হচ্ছে moral teachers. They are all moral teachers. Moral teachers এর দিক থেকে আমরা যদি বলি, জর্জ এলিয়ট is more successful than থ্যাকারে and ডিকেন্স। ডিকেন্সের চাইতেও বেশি সফল, থ্যাকারের চাইতেও বেশি সফল আমাদের জর্জ এলিয়ট। She is obviously more consciously a preacher and a moralizer than any of her great contemporaries. More consciously a preacher and moralizer than any of her great contemporaries. উনি অন্যদের চেয়ে অনেক বেশি সফল as a moral teacher, একজন নৈতিকতার শিক্ষক হিসেবে he is more successful than Dickens and Thackeray. ওনাদের থেকে উনি নৈতিকতার শিক্ষক হিসেবে বেশি সফল। Though profoundly religious at heart, যদি উনি ধার্মিক ছিলেন, he was largely occupied by the scientific spirit of the age. Science. অবশেষে আমরা একজনকে পেলাম যিনি বিজ্ঞান প্রযুক্তি দ্বারা প্রভাবিত। আমরা আবার আসি 3 নম্বর পয়েন্ট, লিটারেচার ক্যারেক্টারিস্টিক্স। 3 নম্বরে ছিল সায়েন্স ইজ দ্য এজ অফ এক্সারসাইজ অ্যান্ড ইনক্যালকুলেবল ইনফ্লুয়েন্স। ভিক্টোরিয়ান নভেল মানেই হচ্ছে এখানে বিজ্ঞানের অবদান থাকবে। অতএব আমরা পাচ্ছি ম্যারিয়ান ইভান্স or জর্জ এলিয়ট, উনি seriously influenced by scientific spirit of the age. She was largely occupied by the scientific spirit of the age. And finding, উনি দেখলেন, no religious creed or political system satisfactory. উনি কোন ধর্মের বিশ্বাস বা কোন রাজনৈতিক বিশ্বাস দিয়েই বিজ্ঞানের সামঞ্জস্য খুঁজে পেলেন না। মানে উনি বিজ্ঞান
দ্বারা এতটাই প্রভাবিত যে ওনার কাছে কোনো ধর্মের বিশ্বাস বা কোনো রাজনীতির বিশ্বাসই যথেষ্ট মনে হচ্ছে না। হি ফাউন্ড নো রিলিজিয়াস ক্রিড অর পলিটিক্যাল সিস্টেম স্যাটিসফ্যাক্টরি। উনি কন্টেম্পোরারি রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্সে অসন্তুষ্ট ছিলেন। তার মতে রিলিজিয়ন ইজ নট এনাফ, দিস কনভেনশনাল রিলিজিয়ন ইজ নট এনাফ, দিস কনভেনশনাল পলিটিক্স ইজ নট এনাফ। যেহেতু উনি সায়েন্স দ্বারা প্রভাবিত, অতএব উনি পুরোপুরি নিশ্চিত যে এই প্রচলিত ধর্ম বিশ্বাস নিয়ে, প্রচলিত রাজনীতির বিশ্বাস নিয়ে জীবনযাপন করা এটা মোটেও কোনো কাজের কথা না। These are not satisfactory. উনি কি বলছেন? He wishes to establish the moral laws as the basis of human society. উনি বলতে চাচ্ছেন আমাদের জীবনে নৈতিকতা হওয়া উচিত সবকিছুর ভিত্তি। বিজ্ঞান, নৈতিকতা, সায়েন্স অ্যান্ড মোরালিটি, মোরালিটি অ্যান্ড সায়েন্স। উনার সব লেখায় যত উনার বিখ্যাত লেখা আছে, যে উনার ছবির নিচে দেখবেন উনার বিখ্যাত কাজগুলোর নাম আছে। অ্যাডাম বিড, মিল অন দ্য ফ্লস, এটা এখন অনেক বিখ্যাত। মিল অন দ্য ফ্লস জর্জ ইলিয়টের, এটা অনেক বিখ্যাত একটা নভেল এখন। এন্ড সাইলাস মার্নার, এটা আপনাদের হয়তো অনেকেরই পড়া থাকতে পারে। সাইলাস মার্নার ওনার বিখ্যাত কাজ, বিখ্যাত ভিক্টোরিয়ান নভেল। এই নভেলগুলোতে উনি দেখাতে চাচ্ছেন he aims to establish the moral law as the basis of human society. মানুষের সমাজের ভিত্তি হওয়া উচিত নৈতিকতা। বিজ্ঞান তো থাকবেই, সাথে সাথে থাকবে নৈতিকতা। সায়েন্স অ্যান্ড মোরালিটি, মোরালিটি অ্যান্ড সায়েন্স। সায়েন্স কেন প্রয়োজন? আমরা আবার ফেরত যাই ক্যারেক্টারিস্টিক্সে। সায়েন্স প্রয়োজন টু এমফাসাইজ আলটিমেট ট্রুথ, অ্যাবসলিউট ট্রুথ, আ নিউ ভিউ অফ লাইফ। বিজ্ঞান প্রয়োজন কারণ বিজ্ঞান আমাদেরকে সত্যের কাছে নিয়ে যাবে। আর সাথে সাথে আমাদের কি প্রয়োজন? উই নিড মোরাল ল, নৈতিক আইন। উই নিড টু এস্টাবলিশ দ্য মোরাল ল অ্যাজ দ্য বেসিস অফ হিউম্যান সোসাইটি। মানব সমাজের ভিত্তি হবে হচ্ছে নৈতিকতা। নৈতিকতাই হচ্ছে মানব সমাজের ভিত্তি। এখন আমরা হালকা করে সামারি করি। ডিকেন্সের মধ্যে আমরা কি পেয়েছি? ডিকেন্স উনি লোয়ার ক্লাস পিপল, আমরা ওই এতে আসি। কাগজ কলম থাকলে চেক করেন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ডিকেন্সের উদ্দেশ্য কি ছিল আমরা হাইলাইট করি। ডিকেন্সের সিরিয়াস পারপাস, ডিকেন্সের সিরিয়াস উদ্দেশ্য কি ছিল? টু মেক দ্য নভেল অ্যাজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ মোরালিটি অ্যান্ড জাস্টিস, নৈতিকতা, ন্যায় বিচার। আমরা থ্যাকারের কাছে আসি। থ্যাকারে কি দেখাতে চাচ্ছেন? থ্যাকারে he wants to express his own view about social life. উনি একজন রিয়েলিস্ট, স্যাটিরিস্ট, মোরালিস্ট। দুজনের মধ্যে কিন্তু আমরা মোরালিটি পাচ্ছি। আমরা যদি লেভেল চিন্তা করি তাহলে চার্লস ডিকেন্স মোরালিটির ফাউন্ডেশনটা যদি ক্রিয়েট করে দেন, থ্যাকারে আরেক ধাপ উপরে নিয়ে গেছেন অ্যাজ এ মোরালিস্ট। এন্ড ফাইনালি সবচেয়ে বেশি সিরিয়াস মোরালিস্ট হচ্ছেন জর্জ এলিয়ট, অলসো নোন অ্যাজ ম্যারিয়ান এভান্স। ম্যারিয়ান এভান্স উনি কি করতে চাচ্ছেন? ওনার উদ্দেশ্য, উনি ওনার নভেলের মাধ্যমে কি প্রকাশ করতে চাচ্ছেন? উই নিড টু এস্টাবলিশ দ্য মোরাল ল অ্যাজ দ্য বেসিস অফ হিউম্যান সোসাইটি। সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের 4 নম্বর পয়েন্ট ফিল আপ হবে। উই শুড অ্যাটাক ম্যাটেরিয়ালিজম, উই শুড এক্সল্ট এ পিওরলি আইডিয়াল কনসেপশন অফ লাইফ। আমাদের মোরালিটির ভিত্তি কি? আমাদের মোরালিটির ভিত্তি হচ্ছে লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড। লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড, এই হচ্ছে আমাদের মোরাল লস, এই হচ্ছে আমাদের ফাউন্ডেশন। এগুলোই হওয়া উচিত আমাদের ফাউন্ডেশন অফ হিউম্যান সোসাইটি। We should establish the moral law as the basis of human society. ওনারা অ্যাডাম বিড, মিল অন দ্য ফ্লস, সাইলাস মার্নার, এর মাধ্যমে জর্জ এলিয়ট এটাই বারবার আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে we need to establish the moral law as the basis of human society. প্রচলিত কনভেনশনাল রিলিজন যথেষ্ট না, প্রচলিত পলিটিক্স, পলিটিক্যাল সিস্টেম যথেষ্ট না। We need to be influenced by new scientific spirit of the age. আমাদেরকে অবশ্যই বিজ্ঞানের স্পিরিট, দ্য স্পিরিট অফ দ্য সায়েন্স, এর দ্বারা জাগ্রত হতে হবে। যখনই আমরা উই উইল বি অকুপাইড বাই সায়েন্টিফিক স্পিরিট অফ দ্য এজ, যখনই আমরা বিজ্ঞানের আলোয় আলোকিত হব,
তখন কিন্তু আমরা we will be able to establish the moral law as the basis of human society. তার মানে সায়েন্স অ্যান্ড মোরালিটি এই দুটোর উপর ভিত্তি করে সমাজের প্রতিষ্ঠা হওয়া উচিত। এই হচ্ছে জর্জ এলিয়টের কথা। এই হচ্ছে আমাদের তিনজন মেজর ভিক্টোরিয়ান নভেলিস্ট। আমাদের উইলিয়াম জে লং এর বই ফলো করছি আমরা। এই তিনজন মেজর, চার্লস ডিকেন্স, উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে এন্ড জর্জ এলিয়ট, এরা হচ্ছেন মেজর। আরো চারজন মাইনর নভেলিস্টের নাম আমাদের মনে রাখতে হবে এবং এটা আপনারা নিজেরা পড়বেন। কিছু ক্লু দিয়ে দিচ্ছি, দেখেন এগুলো শেষ আবার পৃষ্ঠা নাম্বার দেয়া আছে। অ্যান্থনি ট্রলপ, শার্লট ব্রন্টে এন্ড এমিলি ব্রন্টে, তাদের সম্পর্কে আপনাদের পড়তে হবে। থমাস হার্ডি, রবার্ট লুইস স্টিভেনসন, এগুলো আমাদের বইতেই আছে। আমরা চলে যাই 648 এ, উইলিয়াম জে লং, পেজ নাম্বার 648। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথা কোথা থেকে পড়বেন। যদি আমরা 448 পৃষ্ঠায় আসি তাহলে দেখবেন এই যে লেখা অ্যান্থনি ট্রলপ, মার্ক করে রাখেন অ্যান্থনি ট্রলপ। ট্রলপ ট্রলপ ইজ এ রিফ্লেকশন অফ থ্যাকারে। ট্রলপের মধ্যে আমরা উইলিয়াম ম্যাকপিস থ্যাকারের ইনফ্লুয়েন্স পাই। ট্রলপ, অ্যান্থনি ট্রলপের মধ্যে আমরা থ্যাকারের ইনফ্লুয়েন্স পাই। Trollope was the most industrious and systematic of modern novelists. উনি এমন একজন ভিক্টোরিয়ান নভেলিস্ট যার মধ্যে আমরা মডার্ন নভেলিস্টের অনেক গুণাগুণ পাই। এই এই পেজটা 648, অ্যান্থনি ট্রলপ 649, এই দুই পেজ পড়েন। নেক্সট পেজ 649, এখানে পাবেন হচ্ছে শার্লট ব্রন্তে। নট অনলি শার্লট ব্রন্টে, এখানে ব্রন্তে তিন বোন, ব্রন্তেরা ছিল 3 বোন, শার্লটরা ছিলেন 3 বোন, শার্লট অ্যান্ড এমিলি। এখানে 2 বোনের বর্ণনা আছে, এখান থেকে পড়ে নেবেন, পেজ নাম্বার 649। শার্লট ব্রন্টে, আমরা এখানে একটু হালকা একটু এক নজর চোখ বুলাই। উই হ্যাভ অ্যানাদার সাজেশন অফ থ্যাকারে ইন দ্য ওয়ার্কস অফ শার্লট ব্রন্টে। থ্যাকারে এমন একজন ইনফ্লুয়েন্সিয়াল রাইটার, তার প্রভাব আমরা ট্রলপের মধ্যে পেয়েছি, শার্লট ব্রন্টের মধ্যেও পাচ্ছি। Charlotte Bronte aimed to make her novels a realistic picture of society. থ্যাকারে যেমন সমাজের একটা বাস্তবসম্মত ছবি ফুটিয়ে তুলতে চেয়েছিলেন, একইভাবে শার্লট ব্রন্টেও চাচ্ছেন to portray a realistic picture of society. But she added to Thackeray's realism. উনি থ্যাকারের রিয়েলিজমের সাথে, উনি শুধুমাত্র থ্যাকারের রিয়েলিজম নিয়ে সন্তুষ্ট ছিলেন না, উনি তার সাথে অ্যাড করেছেন the element of passionate and somewhat unbalanced romanticism. উনি রিয়েলিজমের সাথে অ্যাড করেছেন রোমান্টিসিজম। এরপর the latter element was partly the expression of Miss Bronte's own nature. মানে এটা এই রোমান্টিসিজম, এই যে প্যাশনেট আনব্যালেন্সড রোমান্টিসিজম, এটা হচ্ছে শার্লট ব্রন্টের নিজের বৈশিষ্ট্য। The latter element was partly the expression of Miss Bronte's own nature and partly the result of her lonely, grief-stricken life. এখানে আপনারা শার্লট ব্রন্তে সম্পর্কে পাবেন, তার বোন এমিলি ব্রন্তে সম্পর্কে পাবেন, এখান থেকে আপনারা পড়ে নেবেন। শার্লট ব্রন্তে যখন পড়বেন তখন একই সাথে অবশ্যই জেন আয়ার, এই বইটা সম্পর্কে একটা আইডিয়া রাখবেন। জেন আয়ার, Charlotte Bronte and Jane Eyre. Jane Eyre, Charlotte Bronte, Jane Eyre. তাহলে আমাদের ট্রলপ কোথা থেকে পড়বেন? 648। শার্লট ব্রন্টে পড়বেন 649 থেকে। এক অল্প অল্প ছোট ছোট অল্প জায়গা আপনারা পড়ে নেবেন। এরপর বাকি রইল থমাস হার্ডি। থমাস হার্ডিকে আপনারা পাবেন হচ্ছে 652 পেজে, 652। নিচের দিকে আসি আমরা। হার্ডি, থমাস হার্ডি।
থমাস হার্ডির বৈশিষ্ট্য আমরা এখানে একটা লাইনে দেখতে পাচ্ছি, হার্ডি ইজ ডিরেক্ট অ্যান্ড সিম্পল, এইমিং অ্যাট রিয়েলিজম ইন অল থিংস। ওনার মধ্যে আমরা রিয়েলিজম পাচ্ছি। পরের পেজে যাই, 653 তে। হার্ডি মেক্স ম্যান অ্যান ইনসিগনিফিকেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। হার্ডির মতে মানব জাতি প্রকৃতির খুবই ইনসিগনিফিকেন্ট একটা পার্ট। মানে মানুষকে আমরা যতটা বেশি গুরুত্ব দেই, আমরা মানুষকে যতটা বড় মনে করি, যতটা পাওয়ারফুল মনে করি, মানুষ আসলে ততটা শক্তিশালী না, ততটা সিগনিফিকেন্ট না। নেচারের সামনে মানুষ খুবই নগণ্য। স্ট্রাগলিং এগেইনস্ট পাওয়ার্স গ্রেটার দ্যান হিমসেলফ, এটাকে বলা হচ্ছে ন্যাচারালিজম। ন্যাচারালিজম এটা আমরা পরে আবার একটু হালকা আলোচনা করব। হার্ডি এই জিনিসটা ফোকাস করছেন যে প্রকৃতির সামনে আমরা কিছুই না। We are struggling against power greater than us. We are insignificant part of the world. Specially tests of the D'Urberville, Return of the Natives, এগুলোতে আপনারা পাবেন। এই পেজটা বেশি ইম্পর্টেন্ট, 653 টা বেশি ইম্পর্টেন্ট, 652 653 টা বেশি ইম্পর্টেন্ট হার্ডি পড়ার জন্য। পেজ নাম্বার গুলো আমাদের স্লাইডেই দেয়া আছে। এরপর রবার্ট লুই স্টিভেনসন সম্পর্কে হালকা একটু আইডিয়া নেবেন। এটা হার্ডির পরেই আছে, এই 653 পেজেই পাবেন স্টিভেনসন। এটা আপনারা অনেকেই তাকে আপনারা জানবেন। স্টিভেনসনের নভেল কেন ফেমাস, আমি এখানে একটু একটা গুরুত্বপূর্ণ লাইন দেখাচ্ছি আপনাদেরকে। স্টিভেনসনস নভেলস আর ইন্টারেস্টিং ইন দিস রেসপেক্ট, কেন? that they mark a return to pure romanticism of Walter Scott. আপনাদের যদি ওয়াল্টার স্কটের কথা মনে থাকে, ওয়াল্টার স্কট যেমন as a novelist he was very romantic, ওনার যে রোমান্টিক অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, একইভাবে আমরা স্টিভেনসনের মধ্যেও এরকম একটা রিটার্ন টু রোমান্টিসিজম উই ফাইন্ড ইট। এখানেও আপনারা এই পেজটা পড়েন 654 পর্যন্ত। তাহলে এই কয়টা পেজ আপনাদের সেলফ স্টাডির জন্য রইল। আপনারা পেজ নাম্বার গুলো লেখা আছে এখানে, 648, 649, 648, 649, এরপরে 652, এটা হবে হচ্ছে 653। এটা আপনারা লিখে নেন, হাতে লিখে নেন, 648, 49, 652, আর ওই পেজই আছে 652, 53। থমাস হার্ডি, স্টিভেনসন এই দুইজনকেই আপনারা পাবেন হচ্ছে 652 পেজে। 648 থেকে 653 এই পেজটুকুর মধ্যে আলোচনা আপনারা পাবেন। 648, 649, 652, 653, 648, 649, 652, 653। তাহলে এই সবারটা মোটামুটি যদি আমরা আলোচনা করি, আমরা এই বৈশিষ্ট্যগুলো আমরা আবার পাবো। Reflection of daily life, practical problems and potential solutions. All the great poets and novelists are moral teachers. Science emphasizes truth, gives us new view of life, discourage the works of imagination, মানে ফোকাস করছে রিয়েলিজম। শুধুমাত্র আমরা একজনকে পাচ্ছি, ডিকেন্স, who is inspired by imagination। ওইদিকে আমাদের স্টিভেনসন, ওনার মধ্যে কিছুটা পাচ্ছি আমরা ইমাজিনেশন। আর বাকি সবাই, থ্যাকারে বলেন, জর্জ এলিয়ট বলেন, হার্ডি বলেন, বন্তে সিস্টার্স, দে আর অল ফলোইং রিয়েলিজম, ভিক্টোরিয়ান রিয়েলিজম। ফাইনালি মোরাল বেস, আইডিয়ালিজম, আইডিয়াল কনসেপশন অফ লাইফ। হোয়াট ইজ আইডিয়াল কনসেপশন অফ লাইফ? বিলিভ ইন লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড। এই তিনটার উপর ভিত্তি করেই আমাদের মোরালিটি, মোরাল লস, আর এর উপর ভিত্তি করেই আমাদের হওয়া উচিত সোসাইটি। আজকে আমরা যত ভিক্টোরিয়ান নভেলিস্টকে পড়লাম, এদের সবার কিন্তু মূল কথা একটাই, সেটা হচ্ছে we should establish morality, moral laws as the basis of human society.
সবকিছুর মূলে আমাদের মোরালিটি থাকতে হবে। চার্লস ডিকেন্স উনি দেখাচ্ছেন দ্য সাফারিংস অফ লোয়ার ক্লাস পিপল। কেন? কারণ there is no morality, there is no justice. উনি he is looking for moral justice. থ্যাকারে উনি মুখোশ খুলে দিচ্ছেন আপার ক্লাস পিপলদেরকে, he is focusing on the corruption of upper class. এবং উনি স্যাটায়ার করছেন আপার ক্লাসকে, উনিও চাচ্ছেন establishment of moral laws and justice. জর্জ ইলিয়ট উনি সবচেয়ে বড় মোরালিস্ট আমরা বলছি এদের মধ্য থেকে। উনি ইন্সপায়ার্ড বাই সায়েন্টিফিক স্পিরিট অফ ভিক্টোরিয়ান এজ, এবং উনি চাচ্ছেন সমাজের ভিত্তি হবে নৈতিক আইন, নৈতিকতার উপর ভিত্তি করে যদি আমরা সমাজ প্রতিষ্ঠা করতে পারি, যদি if we establish our society on the basis of moral laws, then our life would be a civilized life. Our life would be just life, full of justice and fairness. এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, ভিক্টোরিয়ান নভেলিস্ট। আজকের আলোচনায় আমরা অবশ্যই আমরা ফেরত গেছি বারবার লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। একই সাথে আমরা বই থেকেও কিছু পড়েছি, আপনাদের কিছু সেলফ স্টাডির জন্য রইলো, ঠিক আছে? এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন। আপনাদের নাম আইডি দিয়ে দেন অ্যাটেন্ডেন্সে। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। আজকে তাহলে এটা তো জানবেন, এটা তো অ্যাভেলেবল থাকবে, রেকর্ডিং অ্যাভেলেবল থাকবে, আপনারা শুনবেন। যদি কোনো পার্ট বুঝতে সমস্যা হয় আবার রেকর্ডিংটা রিপ্লে করে শুনবেন আশা করি। এরপরেও যদি কোনো বিষয়ে অসুবিধা থাকে অবশ্যই জানাবেন। আমাদের গুগল ক্লাসরুম আছে, প্রতি সপ্তাহে আমাদের একটা প্রবলেম সলভিং ক্লাস হয়, ওখানে অবশ্যই কোয়েশ্চেন করবেন। দ্যাটস অল, আজকে আর এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। টেক কেয়ার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। জি জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।